আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের আমাদের পেইড ব্যাচের আরও একটা ক্লাস, এবং আজকের ক্লাসটা হচ্ছে লাভ ক্ষতির উপরে। আমরা লাভ ক্ষতির উপরে কিছু টপিকের উপরে ক্লাস ইতিমধ্যেই করে ফেলছি। আমরা আমাদের পেইড ব্যাচে আমরা শতকরা এবং লাভ ক্ষতির উপরে, মূলত শতকরা পার্টটা পুরোপুরি শেষ হয়েছে, এবং সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে লাভ ক্ষতি। সেকেন্ড যে টপিক, সেই লাভ ক্ষতির ক্লাস চলছে। এবং লাভ ক্ষতির উপরে আমরা ইতিমধ্যে 9টা টাইপের অঙ্ক করেছি। 9টা টাইপের পরে আজকে আমরা মূলত হচ্ছে 10 নাম্বার টাইপের অঙ্ক করব, 10 নাম্বার 11 নাম্বার টাইপের অঙ্ক করব, যদি পারি 12 নাম্বার টাইপের অঙ্ক করব। তবে মূলত টার্গেট হচ্ছে 10-11 নাম্বার টাইপের অঙ্ক করা। তো আমরা যেহেতু 9 নাম্বার টাইপ পর্যন্ত করেছি, আমাদের স্লাইডটা 9 নাম্বার টাইপ। গতকালকে লাস্ট করেছিলাম কমিশনের অঙ্ক, তাই না? আজকে সেহেতু আমরা খুবই ইম্পর্টেন্ট টাইপটা আমরা স্টার্ট করে দিব কিছুক্ষণের মধ্যেই। তার আগেই একটু আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করেন, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, আর আমিও একটু শেয়ার করে দিই আমাদের ক্লাসটা। আচ্ছা, আচ্ছা, একটু আমি বলে দেই যে আজকের এই ক্লাসটা আমি এটা মূলত হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, আর এটা আমি লাইভ নিচ্ছি, আমার পেজে লাইভ নিচ্ছি। আর যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন তাদের আমি বলছি যে আমাদের পেইড ব্যাচে এই ক্লাসটা, মানে পেইড ব্যাচের যে গ্রুপটা আছে যেখানে আমাদের রেগুলার ক্লাস হয় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 9টায়, সেই গ্রুপে আমি এখানে এই ক্লাসটা আবার আপলোড করে দিব, পরবর্তীতে দেখতে পাবেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, একটু আমি চেক করে দেখে নেই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে এই ব্যাচটা আছে, এই ব্যাচটা অনেকেই, যারা যেহেতু আজকে আপনারা অনেকেই এই ক্লাসটা লাইভ করছেন, যারা আমার ক্লাস আগে করেননি, তো একটু বলে রাখি, আমাদের যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে জবের ব্যাচ এবং জব ম্যাথ কোর্স 2024, এই কোর্সটা চলছে। ইতিমধ্যে 3906 জন ভর্তি হয়েছে। 3906 জনের একটা কোর্স, মনে হয় 4000 জনের মধ্যেই হয়ে যাবে। প্রতিদিনই 20-30 জন করে ভর্তি হয়, আপনারা সবাই জানেন। আর একটা টপিকের ক্লাস হয়েছে, সেটা হচ্ছে শতকরার উপরে, এবং শতকরার উপরে 10টা ক্লাস হয়েছে। এরপরে আমাদের লাভ ক্ষতি শুরু হয়েছে। আর এক এক করে আপনারা যদি ভর্তি হতে চান, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারেন। ওই যে আমি MPBIN লিখে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে ওখানে MPBIN জব ম্যাথ কোর্স 2024 ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইটা নাম্বার দেওয়া আছে 013208208554, এই নাম্বারে কল করেও ভর্তি হতে পারেন। অথবা এই যে ক্লাসটা চলছে, এই ক্লাসের পিন করা আছে একটা কমেন্ট, ওই কমেন্টে ক্লিক করেও আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আর সময় নষ্ট না করে আজকে যেই ক্লাসের যে টপিক সেটার উপরে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, দেখুন, আজকে আমরা প্রথমত 10 নাম্বার যে টাইপটা আছে, দাম বাড়া বা কমার সাথে বিক্রির সাথে আমাদের লাভ ক্ষতির একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা আমরা শিখব। তো আমরা প্রতিদিন একটা জিনিস আমরা দেখি যে আমরা জিনিসটা দেখেছি, সেটা হচ্ছে প্রথমে আমি কিছু বেসিক কোশ্চেনের আমরা সলভ করি, তাই না? কিছু বেসিক কোশ্চেনের সলভ করি যেটাতে আমাদের বেসিক বুঝতে সুবিধা হয়। এই বেসিক কোশ্চেন, যেমন এই বেসিক কোশ্চেনটা আসছে আমাদের 38তম লিখিত পরীক্ষায়, এইরকমের কিছু বেসিক কোশ্চেন আমরা সলভ করি। এবং বেসিক কোশ্চেন সলভ করার পরে আমরা তারপরে এমসিকিউ, এবং এমসিকিউ গুলা যেগুলো করি, এই যে এমসিকিউ যখন শুরু হয়েছে, এই যে এমসিকিউ গুলা শুরু হয়েছে, সেখানে এই নাম্বারটাও যেটা আছে, এটা আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, সেই বেসিক টু ম্যাজিক ম্যাথের বইয়ের নাম্বারের সাথে মিলবে। এবং এই এমসিকিউ গুলো আমরা বেসিক এবং শর্টকাট দুটা নিয়মে আমরা সলভ করি। এই আর কি আমাদের সিস্টেম, তাই না? এই সিস্টেমই আমরা আসলে অঙ্ক করি। তো সেই সিস্টেমে আজকেও আমরা অঙ্ক করব। আজকে একটা অঙ্ক আমি দেখিয়ে দিব, বেসিক নিয়ম আগে, প্রথমে বেসিক নিয়ম দেখার পরে আমরা তারপরে করব কি, তারপরে এগুলো শর্টকাট নিয়মে আমরা এমসিকিউ কিভাবে সলভ করব সেটা আমরা শিখব। তো সবাই আমরা রেডি আছি। সবাই রেডি থাকলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দেই। আমরা একবারে বেসিক নিয়মটা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন কি বলেছে,
সুন্দর করে কোশ্চেনটা দেখেন কি বলেছে। বলেছে এখানে যে একটি দোকানি একই মূল্যে দুটি জামা বিক্রয় করেন, একটি জামায় 10% লাভ করেন এবং অন্য জামাটিতে 10% লোকসান করেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? আচ্ছা, এই ধরনের অঙ্ক আপনি দেখেন এইখানে আমার ম্যাজিক ম্যাথেও যেই অঙ্কগুলো আছে এই সেম টাইপের অঙ্ক আছে, যে একটি রেডিও দোকানে মূল্য তালিকায় প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়। যদি লিখিত মূল্য থেকে 10% কমে যদি বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হয়? খুব খুব মনোযোগ দিয়ে দেখেন। এই কোশ্চেনটা দিয়ে আমি শুরু করতেছি, মনে করেন এইটাই বেসিক কোশ্চেন, এটা দিয়ে আমি শুরু করতেছি। খুব মনোযোগ দিয়ে দেখেন। একজন রেডিও দোকানদার ছিল, তার মূল্য তালিকার প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লিখেছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি যদি লিখিত নিয়ম বলি, লিখিত নিয়ম আমাদের কি রকমের হতে পারে? লিখিত বা বেসিক নিয়ম। আমি কিন্তু একটু পরে শর্টকাট দিব, তাই না? শর্টকাটেও আপনারা পেয়ে যাবেন। লিখিত বা বেসিক নিয়ম, লিখিত বা বেসিক নিয়ম কি হতে পারে? লিখিত বা বেসিক নিয়ম যেটা হবে সেটা হচ্ছে যে, ধরি আমরা যদি মনে করি যে একজন রেডিও দোকানদার তার মূল্য তালিকায় প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লিখছে, 30% বাড়িয়ে লিখছে। মানে আমরা যদি রেডিওটার যে ক্রয় মূল্যটা আছে সেই ক্রয় মূল্যটাকে যদি ধরে নেই, যে ধরি রেডিওটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্যটা ধরে নিলাম, লিখিত নিয়মটা একটু দেখেন। 100 টাকা যদি ধরে নেই, আমাকে বলেছে যে রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়েছে। কত পার্সেন্ট বাড়িয়ে লেখা হয়েছে? 30%। তার মানে 30% বেশিতে লিখিত মূল্য, কারণ ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি করে লিখিত মূল্য আসলে লিখেছে। 30% মানে কি? 100 সাথেই 100 প্লাস হচ্ছে 30, মানে 130 টাকা লিখেছে। লিখিত মূল্য লিখেছে 130 টাকা, 130 টাকা লিখেছে, রাইট? বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে লিখিত মূল্য লিখেছে হচ্ছে 130 টাকা। এখন বলেছে লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে এই লিখিত মূল্য যে 130 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য কত? লিখিত মূল্যের চেয়ে 10% কম। তাহলে অতএব বিক্রয় মূল্য লিখিত মূল্যের চেয়ে কত পার্সেন্ট কম? 10% কম। দেখেন লিখিত মূল্য কত ছিল? লিখিত মূল্য ছিল 130 টাকা, সেখান থেকে কম মানে মাইনাস করব, কত টাকা কম? যে লিখিত মূল্যটা যে আছে তার 10% কম, লিখিত মূল্য এর 10% হচ্ছে কম। কথা কি বোঝা গেল? মানে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি যে আমার এখানে লিখিত মূল্য হচ্ছে 130 টাকা, আবার বলছে বিক্রয় মূল্যটা হচ্ছে লিখিত মূল্য এর 10% কম। লিখিত মূল্য যে 130 টাকা আছে, 130 এর 10% এই পরিমাণ কম, তাহলে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা 130 মাইনাস 130 এর 10% মানে কত হবে? 130 এর মানে গুণন 10% মানে হচ্ছে 10/100। দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 130 থেকে আমরা যদি 13 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 117 টাকা। তাহলে দেখেন আমরা এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে আমাদের রেডিওটার ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা, সেই রেডিওটার বিক্রয় মূল্য পাওয়া গেছে কত? 117 টাকা। আমরা কি জানি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, সেখান থেকে আমরা লাভ আর ক্ষতির হিসাব করি, তাই না? আমরা জানি যে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় আর ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। যেহেতু এখানে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে অবশ্যই লাভ হয়েছে। সেই লাভটা কত হয়েছে? সেটা হচ্ছে 117 মাইনাস হচ্ছে 100 টাকা, মানে 17 টাকা লাভ হয়েছে। কত টাকায় 17 টাকা লাভ হয়েছে? 100 টাকায়। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে লাভটাকেই তো আমরা পার্সেন্টেজ বলি। শতকরা লাভ হচ্ছে 17%, তার মানে শতকরা লাভ আমরা বলে দিতে পারি 17%। এইটাই হচ্ছে বেসিক নিয়ম। বেসিক নিয়মটা বুঝেছি? বেসিক নিয়মটা কি বুঝলাম? বেসিক নিয়মটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করেন। রাইট, ভেরি গুড, বেসিক নিয়মটা বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। এইটার একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়ম কি? পরপর দুটা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, মনে করেন একটা পার্সেন্টেজ দেওয়া আছে এ আর একটা পার্সেন্টেজ দেওয়া আছে বি, তাহলে আমরা এই দুটা পার্সেন্টেজের যদি একত্রে মিলে আমি যদি একটা পার্সেন্টেজে নিতে চাই, সেই রকমের আমরা কি শতকরার মধ্যে এরকম টাইপের অঙ্কগুলো দেখেছি না? যে একটা দেওয়া আছে যে 30% বাড়িয়ে লেখা হয়েছে, তাহলে
আমরা আবার 10% কমে লেখা হয়েছে, কমে। তাহলে ওভারঅল এই দুটা মিলে আমাদের শতকরায় কত আসলে লাভ বা ক্ষতি হয়েছে সেইটা করার জন্য ওভারঅল আমরা কিভাবে করে হিসাব করি, যেটা বাড়িয়ে লেখা হয়েছে তাহলে এ এর মান হচ্ছে +30, যেটা কমিয়ে লেখা হয়েছে সেটার মান হচ্ছে -10। তাহলে এর মান হচ্ছে +30, বি এর মান -10, বি এর মান -10 কেন, কমায় লেখা হয়েছে তাই মাইনাস দিয়েছে। তাহলে আবার এর মান হচ্ছে +30, বি এর মান হচ্ছে আমাদের -10, ভাগ হবে হচ্ছে 100। তাহলে দুটা শূন্য কেটে দিলাম। তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 20, 3 আর -1 গুণ করলে হচ্ছে -3, তার মানে হচ্ছে 17। তাহলে ওভারঅল কত পার্সেন্ট? 17%। তার মানে 17% হচ্ছে আমাদের লাভ হবে। আমরা দুই নিয়মে অঙ্কটা করতে পারি, একটা হচ্ছে a + b + ab/100, একটা হচ্ছে a + b + ab/100। হ্যাঁ, a + b + ab/100, আর একটা হচ্ছে কি টাইপ কত সেটা লেখা নাই আজকের। এটার টাইপ হচ্ছে টাইপ 10, কিন্তু বিষয়টা হচ্ছে ক্লাসের এগুলো আপনাদের যখন আপলোড দিব তখন এটা দিয়ে দিব, সমস্যা নাই। সবাই বুঝছি, ক্লিয়ার হয়েছে? যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে আছেন, ক্লাস করছেন, যারা পেইড ব্যাচের আছেন একটু কমেন্ট করেন যে পেইড। যারা পেইড ব্যাচের আছেন তারা পি কথাটা লিখে দেন, যারা পেইড ব্যাচের কমেন্টে একটা পি লেখেন। যারা নট পেইড ব্যাচের যারা স্টুডেন্ট না তারা এন লেখেন, এনতে হচ্ছে নট পেইড। পেইড ব্যাচের যারা স্টুডেন্টরা আছেন আমি তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে কারা কারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন। আচ্ছা, হ্যাঁ, সুইটি সরকার, নীলুফা, আপন, আচ্ছা সবাই পেইডই মনে হয়। আচ্ছা, পেজে নিচ্ছি, তারপরে বেশিরভাগ পেইডেই। আচ্ছা, আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন আপনারা একটু ভিডিওগুলো ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, ঠিক আছে। আবার আপনাদের কিন্তু শনিবার দুপুর 12টা থেকে কিন্তু এক্সাম আছে এই লাভ ক্ষতির এই টাইপগুলোর উপরে। আজকে পর্যন্ত যেটা পড়া হবে আগামী শনিবারে রাত 12টা দুপুর 12টা থেকে রবিবার দুপুর 12টা পর্যন্ত এক্সাম দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন যে একজন বলছে যে একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো, একটির উপর 15% লাভ করলো, আরেকটার উপরে 15% ক্ষতি হলো। তার কত লাভ বা ক্ষতি হলো, তাই না? তার কত লাভ বা ক্ষতি হলো। তারপরে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি দামে বিক্রয় মূল্য নির্ধারণ করে, সে নির্ধারিত ইয়ার উপরে 10% কমিশন দিয়ে জিনিস বিক্রি করে, সে মোটের উপর কত টাকা লাভ হয়। আচ্ছা, এটা করেন, এটাকে করে ফেলেন। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 12তে এসছে। ধুমধাম করে ফেলেন দেখি। আপনারা শর্টকাটে করেই অ্যান্সারটা দেন, আমি আপনাদেরকে বেসিক নিয়মও করাই দিব, শর্টকাটেও অ্যান্সার দিব, শর্টকাটেও করে দিব, সমস্যা নাই, দুটাই করে দিব। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। তাহলে বিক্রয় মূল্য নির্ধারণ করছে, হ্যাঁ, 50% বেশি করে। নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% আবার কমিশন দেয়। তাহলে মোটের উপর শতকরা কত লাভ হয়? দেখেন, এটা আমাদের শর্টকাটে করলে কি হইতো? শর্টকাট সিস্টেমটা কি? শর্টকাট সিস্টেমটা হচ্ছে a + b + ab/100, তাই না? a + b + ab ভাগ 100। তাহলে কি বলেছে যে 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে 50%টা বেশি নির্ধারণ করছে। তাহলে এর মান হচ্ছে +50, আবার তার উপরে আবার 10% পরে আবার কমিশন দেয়, 10% আবার কমিশন দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে হচ্ছে 50 আর বি এর মান হচ্ছে -10, ভাগ হচ্ছে আমাদের 100। 0 দুটা কেটে দিলাম, তাহলে এখানে আসতেছে 40, 5 × -1 মানে -5। তার মানে মোটের উপরে আসতেছে কত বলেন তো? 35%। তার মানে আমাদের মোটের উপর শতকরা লাভ হবে হচ্ছে 35%। এইভাবে করে বলেন তো, এটার লিখিত নিয়মটা করলে কি হবে? এটার যদি আমরা লিখিত নিয়ম করি তাহলে কি রকমের হবে? লিখিত নিয়ম
লিখিত নিয়ম যদি করি তাহলে কি রকমের হবে? তো প্রথমে আমরা ক্রয় মূল্য কত ধরবো? ক্রয় মূল্যের উপর 50% বেশিতে, তার মানে ধরে নিব ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্যটা ধরে নিব হচ্ছে আমাদের 100 টাকা। আচ্ছা, তাহলে 50% বেশিতে নির্ধারণ করছে, তাহলে 50% বেশিতে নির্ধারিত মূল্য তাহলে 100 টাকায় 50 টাকা বেশি, 50 টাকা বেশি নির্ধারণ করছে, যেহেতু 50% বেশি, তার মানে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। এই 150 টাকার উপরে 10% আবার কমিশন দিয়েছে, তাহলে 10% কমিশন দিয়েছে, তার মানে কমিশন কত টাকা দিছে? 150-এর 10%। তাহলে কমিশন দেওয়ার পরে বিক্রয় মূল্য কত? কমিশনের পর বিক্রয় মূল্য আমাদের নির্ধারিত মূল্য হচ্ছে 150 টাকা, সেখান থেকে কমিশন দিছে, সেটা থেকে কমিশন যেটা দিছে সেটা বাদ যাবে। কমিশন কতটুকু দিছে? 150-এর 10% কমিশন দেওয়া হয়েছে, তাহলে 150-এর 10%, তাহলে 150 মাইনাস 150-এর 10% মানে 150, এর মানে গুণন 10% মানে 10/100, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে এখানে হলো 135 টাকা। তার মানে কমিশনের পরে আমাদের অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য দাঁড়াইছে 135 টাকা। আমাদের এই জিনিসের ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তাহলে 100 টাকার জিনিস বিক্রয় মূল্য হয়েছে 135 টাকা। তার মানে কি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 135 মাইনাস 100 মানে হচ্ছে আমাদের 35 টাকা। 35 টাকা আমাদের লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝেছি? একটু ধুমধাম করে বলেন, সবাই ক্লিয়ার হয়েছি? ধুমধাম ক্লিয়ার? অস্থির? পারা যাবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে অঙ্কটা করতে পারি। এইখানে মূলত একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা টাকা ধরে নিছি। কেন টাকা ধরে নিছি? কারণ ওভারঅল টাকাটার পরিমাণটা দেওয়া নাই। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই, মনে করেন আপনার এই জিনিসটাকে একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ধরেন আচ্ছা, এই অঙ্কটার কথা খেয়াল করেন, পরের একটা অঙ্ক এইটার কথা খেয়াল করেন। দেখেন, ভালো করে দেখেন, এখানেও এর আগেরটা তো 2 বার ক্রয় বিক্রয় হয়েছে। এখানে ব্যাপারটা কি হয় আসলে, এখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিষয়টা আমরা আরো একভাবে করে চিন্তা করতে পারি। আরো একভাবে কিভাবে চিন্তা করতে পারি? গত দিনকার মতো আমরা এইভাবে করেও চিন্তা করতে পারি যে আমি নিজে যদি চিন্তা করি, এরকম যে ক্রয় মূল্য যে 100 টাকা, এটাকে কি আর অন্যভাবে করা যায় কিনা? ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ ক্রয় মূল্যের পরিমাণটা দেয়া নাই, তাই আমি 100 টাকা হিসাব করে করতেছি, ক্রয় মূল্য 100 টাকার উপরে। এখন আমি বিক্রয় মূল্যটা আমি এক লাইনে লিখতে পারি কিনা, এইটা কিন্তু বিষয়। বিক্রয় মূল্যটা এটা কিন্তু আপনি লিখিত নিয়মেও বিক্রয় মূল্যটা একবারে লিখতে পারেন, লিখিত নিয়মেও। এটা গতদিন যে আমি শিখাইছি, না গতদিন যেভাবে করে আমি শিখাইছি গত ক্লাসগুলোতে কি শিখাইছিলাম, যে ক্রয় মূল্যের উপরে 50% বেশিতে আসলে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। 50% বেশিতে মানে কি, যে আমি তো চিন্তাই করতে পারি ক্রয় মূল্যের উপরে 100% দিলে তো ক্রয় মূল্যটাই, তার চেয়ে 50% বেশি 50%, তাহলে 100-র সাথে 50% দিলে আমি আসলে নির্ধারণ করা হয়েছে কিন্তু এই 100 এর আসলে কিন্তু 150%, মানে 100 + 50, যেহেতু 50% বেশিতে নির্ধারণ করা হয়েছে, তার মানে 100 + 50 মানে কিন্তু 150%, এইটাতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে? আবার
এরপরে দেখেন এটা আরেকটা নিয়ম বলতেছি, আবার মানে এই যে 50% বেশি মানে 100 + 50 মানে হচ্ছে 150% আসলে নির্ধারণ করা হয়েছে। আবার 10% কমিশন দেওয়া হয়েছে, তার মানে 100% যদি ধরি তাহলে 100%-এর মধ্যে কমিশন পাওয়ার পরে আমি পাবো হচ্ছে 90%। তার মানে এই যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে তার যদি আমি 90% দেই, কারণ কমিশন দিলে কি হবে, 100% থেকে 10% কমিশনে চলে গেল, আর 90%টা হবে বিক্রয় মূল্য, তাহলেই আমার কিন্তু বিক্রয় মূল্যটা বের হবে। তার মানে 100 এর মানে গুণন 150% মানে 150 ভাগ 100, 90% মানে হচ্ছে 90 ভাগ আমাদের 100। এইভাবে করলেও আমরা দেখবো 135 টাকা বের হয়ে গেছে। 00 কাটা, এখানকার 00 কাটা, এখানের 100 আর 100 কেটে দিলাম, তাহলে 15 আর 9 গুণ করলেও 135 হবে। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 135 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 135 টাকা। তার মানে লাভ হয়েছে হচ্ছে আমাদের 135 মাইনাস 100 টাকা, মানে হচ্ছে আমাদের 35 টাকা। 35 টাকা আমাদের লাভ হয়েছে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? এই ধরনের অঙ্ক আর কি হতে পারে, এই ধরনের অঙ্ক আর কি হতে পারে এইটা আমরা একটু দেখব। দেখেন অঙ্ক কি হতে পারে, ভালো করে দেখেন, মনোযোগ দেন, কি হতে পারে এই ধরনের অঙ্ক। যেমন মনে করেন আপনাকে আমি বললাম যে যে আপনার বেতন প্রথম মাসে 20% কমানো হলো, পরবর্তী মাসে 30% বাড়ানো হলো, তাহলে আপনাকে বলা হইলো যে শতকরা কত বেতন বাড়লো, শতকরা কত বেতন বাড়লো। খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। তো এই কোশ্চেনের শর্টকাট অ্যান্সার কি? শর্টকাট অ্যান্সার হচ্ছে a + b প্লাস হচ্ছে ab ভাগ 100। এটা হচ্ছে আমাদের শর্টকাট অ্যান্সার। এর মান হচ্ছে প্রথমে 20% কমানো হয়েছে, এর মান -20, 30% বাড়ানো হয়েছে, তাই বি এর মান +30, তাহলে এ এর মান হচ্ছে -20, বি এর মান হচ্ছে আমাদের +30, ভাগ হবে আমাদের 100। তাহলে দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 30 - 20 মানে হচ্ছে 10, আর 3 দ্বিগুণে হচ্ছে -6। তার মানে মোটের উপরে আমাদের আসলে 4% আসলে বেতন বেড়েছে। এটা হচ্ছে মোটের উপরে কত পার্সেন্ট বেতন বেড়েছে? 4% বেতন বেড়েছে। কথা কি বুঝেছি? মোটের উপরে 4% বেতন বেড়েছে। এইভাবে করা যায়। অথবা আমরা আর কি নিয়মে করতে পারি, এইবার আমরা লিখিত দুইটা নিয়মে করতে পারি। লিখিত দুইটা নিয়ম কি কি দেখেন, ভালো করে খেয়াল করেন, ভালো করে মনোযোগ দেন। কি কি দুইটা নিয়ম? মানে এ মানে যেহেতু প্রথম মাসে কমেছে তাই -20, বি মানে পরের মাসে 30% বেড়েছে তাই +30, এ মানে -20, বি মানে +30। তো a + b + ab ভাগ 100। তাহলে -20 + 30 মানে তো +10, আর -30 আর -20 আর -30, এখানে দুটো শূন্য কেটে দিলাম, -6 আসে এটা। ওকে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। এখন খেয়াল করেন লিখিত নিয়ম, দেখেন লিখিত নিয়মটা, এটা খেয়াল করেন। লিখিত নিয়ম অনেক প্রকারের হতে পারে, তার মধ্যে দুইটা লিখিত নিয়ম একটু আমি দেখাবো। একটা লিখিত নিয়ম হলো এরকম যে আমি ধরি আমাদের প্রাথমিক বেতন ছিল 100 টাকা। প্রাথমিক বেতন মানে শুরুতে বেতন ছিল 100 টাকা। প্রাথমিক বেতন ছিল 100 টাকা। 100 টাকা বেতনের আমি চাকরি শুরু করছি, তাই না? আচ্ছা, প্রথম মাসে 20% বেতন কমেছে, তাহলে প্রথম মাসের পর বেতন কত দাঁড়ালো? 30% কমেছে, মানে কি 100 থেকে 30 টাকা, 20% কমেছে, মানে কি 100 থেকে 20 টাকা কমে যাবে। তাহলে 100 থেকে 20 টাকা কমে গেলে হয়েছে কত টাকা? 80 টাকা হয়েছে। তাহলে প্রথম মাসের পর বেতন হয়েছে 80 টাকা। ঠিক আছে, পরবর্তী মাসে 30% বাড়ানো হলো। পরবর্তী মাসে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 30% বাড়ানো হয়েছে। তার মানে 30% বাড়লে তাহলে দ্বিতীয় মাসের পর
পর বেতন। তাহলে আমরা কিভাবে বলতে পারি বাড়ানো হয়েছে সেটা কত পার্সেন্ট? 30%। কার 30%? এই যে প্রথম মাস পরে যেটা হয়েছে। তাহলে 80 টাকার সাথে 80 এর 30% বেতন বেড়েছে। তাহলে 80 প্লাস 80 এর 30%। তাহলে 80 টাকা তো আগে বেতন, প্লাস 80 এর 30% বেতন বেড়েছে। 80 প্লাস 80 এর 30% মানে এর মানে গুণন 30% মানে 30/100। দুটো শূন্য কেটে দিলাম। তার মানে 80 প্লাস 3 8 24 মানে হচ্ছে 104 টাকা। তার মানে দ্বিতীয় মাস পরে আমাদের বেতন হলো 104 টাকা। আমাদের প্রাথমিক বেতন কত ছিল? 100 টাকা। তাহলে ওভারঅল বেতন বাড়লো কত? অতএব বেতন বাড়লো হচ্ছে 104 মাইনাস হচ্ছে 100 টাকা মানে 4 টাকা। ক্লিয়ার কিনা? সবাই কি বুঝেছি? ওকে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম। লিখিত নিয়ম 1। আরেকটা লিখিত নিয়ম যেটা আমি বললাম যে আরেকটা লিখিত নিয়ম বা বেসিক নিয়ম হতে পারে, লিখিত নিয়ম বা বেসিক নিয়ম আরেকটা হতে পারে, লিখিত নিয়ম 2 বা বেসিক নিয়ম হতে পারে এরকম যে আপনার বেতন প্রথম মাসে, আমি যদি আবার ধরে নিই যে প্রারম্ভিক বেতন বা প্রাথমিক বেতন ছিল 100 টাকা, ছিল না? 100 টাকা ছিল। তাহলে অতএব হ্যাঁ, শেষ পর্যন্ত যে বেতনটা আসছে মানে 2 মাস পর বেতন কত ছিল, কত হয়েছে সেটা কিভাবে বের করব? প্রথম মাসের 20% কমানো হয়েছে, তাহলে 20% কমলে তাহলে 100 মাইনাস 20 মানে কত পার্সেন্ট আর আছে? মানে কত পার্সেন্ট পাবো আমি? 80% পাবো। তাহলে 100 এর 80% আমরা আসলে প্রথম মাস পরে পাবো। এবং দ্বিতীয় মাসে 30% বাড়ানো হয়েছে, তাহলে 30% বাড়লে 100 প্লাস 30 মানে কত? তার মানে দ্বিতীয় মাসে আমরা কত পাবো? দ্বিতীয় মাসে যেই বেতনটা প্রথম মাসে পাইছি সেই বেতনটার, প্রথম মাস পরে যেটা পাইছি সেই বেতনের 130% আমরা আসলে দ্বিতীয় মাসে পাবো। তার মানে আমরা কি করতে পারি? 100 এর মানে গুণন 80% মানে 80/100, 130% মানে 130/100। 0 আর 0 কেটে দিলাম, 0 আর 0 এর সাথে এখানেও 100 কেটে দিলাম, মানে 13 আর 8 গুণ করলে আমরা পাচ্ছি 104 টাকা। তাহলে 104 টাকা আসলে 2 মাস পরে বেতন। তাহলে 2 মাস পরে বেতন যদি 104 টাকা হয়, তাহলে আমাদের বেতন বাড়লো কত? বেতন বাড়লো হচ্ছে 104 মাইনাস 100, তার মানে 4 টাকা বেতন বাড়লো। ক্লিয়ার কিনা? আমরা কি সবাই ক্লিয়ার হইছি? আমি কি বুঝাইতে পেরেছি? একেবারে খুবই চমৎকার ভাবে করে আমরা কি শিখলাম? যদি এমসিকিউ আসে এই নিয়মটা ডিরেক্টলি বলে দিব, a প্লাস b প্লাস a/100। হ্যাঁ, অথবা আমরা বেসিক শেখার জন্য এগুলো যে কোনো নিয়মগুলো ফলো করতে পারি। ক্লিয়ার না স্যার? ক্লিয়ার? সেকেন্ড বেতনটা বুঝলাম না। সেকেন্ড বেতনটা হচ্ছে 30% বাড়ছে, তার মানে 130%। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? অস্থির হয়ে ক্লিয়ার হয়েছি না? ওকে, ঠিক আছে, খুবই সুন্দর। আচ্ছা, যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে দেখেন আমাদের যে এই যে 2 বার ক্রয় বিক্রয়, এই জিনিসটাও আমরা অস্থিরভাবে ক্লিয়ার হব। মানে 10 আর 11টাই একে অপরের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিরকম? দেখেন অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনি এখনই বুঝতে পারবেন। দেখেন কিভাবে বলছে। 256 টাকা, ভালো করে বুঝেন, 256 টাকা একটি পণ্য কিনে 25% লাভে বিক্রি করা হলো। ক্রেতা ওই পণ্য তৃতীয় ব্যক্তির কাছে 15% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে 25% লাভে বিক্রি করছে, 3 নম্বর ব্যক্তির কাছে 15% লাভে বিক্রি করছে, 15% ক্ষতিতে বিক্রি করছে। শেষ বিক্রয় মূল্য কত? মানে আমরা এইভাবে করে যদি চিন্তা করি, আপনি জাস্ট এইভাবে করে চিন্তা করেন, মানে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 25% লাভে আমরা যদি বিক্রয় মূল্যকে এইভাবে করে লিখি, একটা প্রসেস আমি বলি। আচ্ছা, এইভাবে করে আগে আমরা মানে প্রথম যে প্রসেস নাম্বার 1, হ্যাঁ, লিখিত নিয়ম বা যে কোনো নিয়ম আর কি, প্রসেস নাম্বার 1, 2টা প্রসেসে আপনি করবেন, 2টার মধ্যে যে কোনো একটা প্রসেসও করবেন। একটা প্রসেস হলো কি? একটা প্রসেস হলো
যে 256 টাকা মূল্যের একটি পণ্য 25% লাভে আপনি বিক্রি করতেছেন। তার মানে আমি যদি 25% লাভে যদি আমরা বিক্রি করি, তাহলে 25% লাভে যে বিক্রয় মূল্যটা হবে সেটা কি হবে? ক্রয় মূল্য যেটা ছিল 256 টাকা সেটার সাথে যোগ হবে, তাই না? ক্রয় মূল্য যেটা ছিল 256 টাকা, গতদিন বলছিলাম না ক্রয় মূল্যের সাথে লাভ যদি আমি যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো, আবার ক্ষতিটা যদি বিয়োগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো। তাহলে লাভ থাকলে ক্রয় মূল্যটা যোগ করতে হয়। কত পার্সেন্ট? 25%। এই 25% কার উপরে? আমরা জানি ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তার মানে 256 এরই 25%। তার মানে 256 এর 25% যদি আমরা দিই তাহলে আমরা যেই মানটা পাবো, এই মানটা যে আমরা পাইলাম এটা হচ্ছে লাভের মান, সেটার সাথে আমরা ক্রয় মূল্য যোগ করে দিলাম, তাহলেই আমরা কি পেয়ে যাব? বিক্রয় মূল্য, তাই না? তাহলে 256 প্লাস 256 এর 25%, তাহলে 256 এর মানে গুণন 25% মানে 25/100। তাহলে 25 একে 25, 4 25-এ 100। তাহলে আমরা 4 দিয়ে কাটলে 4 6 24 আর 4 4-এ 16। তাহলে 64 টাকা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 320 টাকা, তাই না? তাহলে পাচ্ছি আমরা 320 টাকা, রাইট? তাহলে 320 টাকা পেলাম। ওই 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 যে মূল্য, মানে আমরা যেহেতু 256 টাকার জিনিসটা 25% লাভে বিক্রি করছি, তার মানে 320 টাকা হয়েছে প্রথমবার বিক্রি করার পরে, মানে যে মূল্যটা সেটা। পরের বার 15% ক্ষতিতে বিক্রি করতেছি, তাহলে এরপরে আমরা 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, 15% ক্ষতিতে শেষ বিক্রয় মূল্য, এটাই তো শেষ, মানে শেষে 15% ক্ষতিতে শেষ বিক্রয় মূল্য যেটা চেয়েছে আর কি। তাহলে শেষ বিক্রয় মূল্য কত হবে? আমাদের বিক্রয় মূল্যটা ছিল হচ্ছে 320 টাকা। এটা কার কাছে? 25% লাভে একজনের কাছে বিক্রি করছে, সে আবার ওই ক্রেতাটা যে কিনছিল 25% লাভে, সে আবার বিক্রি করছে 15% ক্ষতিতে। তাহলে 15% ক্ষতি মানে কি? 320 মাইনাস, মানে তার মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কম। তাহলে কত টাকা কম? 320-এর 15% কম, 320-এর 15% কম। ক্ষতি, যেহেতু ক্ষতি হলে মাইনাস হবে, লাভ হয়েছিল সেজন্য প্লাস হয়েছে। তাহলে 320 মাইনাস 320-এর 15%, তাহলে এর মানে গুণন আর হচ্ছে 15% মানে 15/100। তাহলে আমরা 0 আর 0 কেটে দিলাম, 5 দ্বিগুণে 10, 3 5-এ 15, এখানে আসে হচ্ছে 16। তার মানে 3 16 হচ্ছে 48। অর্থাৎ 320 থেকে আমরা যদি 48 বিয়োগ করি আমরা কত পাবো? 320 থেকে 48 বিয়োগ করলে 40 বিয়োগ করলে হচ্ছে 280, তার মানে 272 টাকা। কত টাকা আসে? এটা কি বুঝছি আমরা? কত টাকা আসে? 272 টাকা। এটা কি বুঝেছি? ক্লিয়ার? একজন বলছে একটা নিয়ম ফলো করলে আমার কি ক্ষতি হবে যদি অপরগুলা যদি মনে না রাখি? কোনো ক্ষতি হবে না, তবে আন্ডারস্ট্যান্ডিং ভিতরে রাখা খুবই জরুরি। আন্ডারস্ট্যান্ডিং ভিতরে রাখা, যেমন এই অঙ্কটা এইভাবে করে করতেছেন, তো এইটুক জিনিসের মধ্যে কিন্তু অনেক বেসিক আপনি বুঝতেছেন। সেটা কি? যে আমার ক্রয় মূল্য ছিল 256 টাকা, আমার প্রথম দিককার অঙ্কে টাইপ 1-এর অঙ্কের মধ্যে কিন্তু এগুলাই ছিল যে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই আমরা বিক্রয় মূল্য পাই। লাভটা তখন দেওয়া থাকতো। এইবার লাভ বলেছে যে 25% লাভ, তা তো ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ দিলেই লাভের পরিমাণ বের হয়। এই কনসেপ্টটাও কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। তার মানে ক্রয় মূল্য তারপরে এর উপরে পার্সেন্টেজ দিলে লাভ, এই দুটো যোগ করলে আমাদের আসলে বিক্রয় মূল্য। কারণ 256-এর 25%ই তো আমাদের লাভ, তার মানে এই 25% যে আমাদের আলটিমেটলি আসছে 64 টাকা, এটাই যেহেতু লাভ, তার মানে 320 টাকা আমাদের আসলে বিক্রয় মূল্য। এই 320 টাকা হচ্ছে মানে দ্বিতীয় জন কিনছে, সেই ক্রেতা আবার তৃতীয় ব্যক্তির কাছে 15% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে ক্ষতি যখন হয় ক্রয় মূল্য থেকে মাইনাস করতে হয়। ক্রয় মূল্য কত ছিল? 320 টাকা। কত পার্সেন্ট ক্ষতি? 15%। কার 15%? ওই যে 320 টাকারই 15% ক্ষতি হয়েছে। তাহলে 320-এর 15% মানে কত? এখানে আমরা বের করে ফেলছি, 3 16 48 টাকা ক্ষতি। তাহলে 48 টাকা বাদ দিলে 272 টাকা। ক্লিয়ার? ওকে, দেখেন এইবার দেখেন প্রসেস নাম্বার 2টা দেখেন। প্রসেস নাম্বার 2টা আরো মজা পাবেন,
দেখেন অঙ্ক করতে মজা লাগবে এটা কেন, দেখেন ভালো করে দেখেন। একটা পণ্য এবার কিন্তু আর আমাকে ধরে নিতে হচ্ছে না ক্রয় মূল্য কত, ধরে নিতে হচ্ছে না। আমি এক লাইনেও অঙ্কটা লিখতে পারি, শেষ বিক্রয় মূল্য কত, এক লাইনেও লিখতে পারি। আপনি বলবেন যে কেমনে কি, এক লাইনে কেমনে লিখবো, লিখতে পারি কিভাবে। 256, দেখেন 256 ছিল ক্রয় মূল্য, 256 ছিল ক্রয় মূল্য এর। আমার যেহেতু 25% লাভ, তাহলে 25% লাভ দিলে আমরা ওই যে আগের নিয়মটাতে যদি চিন্তা করি, তাহলে 100 + 25 এত পার্সেন্ট দিলে কি বিক্রয় মূল্য না? ক্রয় মূল্য এর 125% দিলে বিক্রয় মূল্য পাওয়া যাবে। আমি গত ক্লাসগুলোতে বলছি এরকম যে 25% যদি লাভ হয়, আমি যদি বিক্রয় মূল্য পেতে চাই ডিরেক্টলি 125% দিতে পারি। তার মানে 256 এর 125% দিলে ডিরেক্টলি বিক্রয় মূল্য পাবো, আর শুধু 25% দিলে লাভের পরিমাণ পাবো। এই জিনিসটাই আমি গত ক্লাসগুলোতে বলেছি, বারবার বলেছি। এই টাকাটা দিয়ে সে আসলে দ্বিতীয় জনের কাছে বিক্রি করছে, দ্বিতীয় জন এই জিনিসটা কিনছে, কেনার পরে সে আবার 15% ক্ষতিতে বিক্রি করছে। 15% ক্ষতি মানে কি? 15% ক্ষতি মানে হচ্ছে 100 - 15 মানে হচ্ছে সে 85% সে আসলে বিক্রি করছে। মানে 15% হচ্ছে ক্ষতি, কিন্তু তার বিক্রির পার্সেন্টেজ, বিক্রয় মূল্য যদি আমি যদি ক্ষতির পরিমাণ বের করতে চাই তাহলে 15% দিতাম। আমি তো ক্ষতির পরিমাণ বের করতে চাচ্ছি না, আমি দ্বিতীয় জন সে মানে কত দামে বিক্রি করলো, শেষ বিক্রয় মূল্যটা কত সেটা বের করতে চাচ্ছি। তাহলে এর কত পার্সেন্ট দিব? 15% ক্ষতিতে বিক্রয় মূল্য তো আসলে 85%, আসলে 85% দিব। এই মানটা যদি আমি ডিরেক্টলি বের করি যে 256 এর মানে গুণন 125% মানে 125 ভাগ হচ্ছে 100, আর 85% মানে হচ্ছে 85 ভাগ হচ্ছে 100। এখন আমরা যদি কাটাকাটি করি, যে 25 দিয়ে কাটলে, এটা দিয়ে কাটি, 25 একে 25, 5 × 25 = 125, 4 × 25 = 100, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, এখানে 4 × 6 = 24, 4 × 4 = 16। আমি যদি এখানে 5 দিয়ে কাটি, যে 5 দিয়ে কাটলে 5 × 17 = 85, 5 × 20 = 100। তারপরে 5 দিয়ে এখানে যদি কাটি, 5 একে 5, 4 × 5 = 20, 4 দিয়ে কাটলে 4 × 16 = 64। তাহলে 16 আর 17 যদি আমরা গুণ করি, 17 আর 16 যদি আমরা গুণ করি, তাহলে এই অ্যান্সার পেয়ে যাব 6 × 7 = 42, সাথে থাকলো 4, 6 কে 6 আর 4 হচ্ছে 10, শূন্য দিলে 7, এখানে আস্তে আস্তে 1, তার মানে থাকে 2, 7, 2 মানে 272 টাকা। দেখেন ক্লিয়ার, বুঝেছি? পারলাম? পারবো সবাই? দুইটা নিয়মে বুঝেছি? চমৎকার না? এক লাইনেও কিন্তু অঙ্কটা করা যায়, এক লাইনেও অঙ্কটা করা যায়। অস্থির, ক্লিয়ার, ওকে, খুবই চমৎকার। আচ্ছা দেখেন, এই টাইপের অঙ্ক, এই যে দেখেন বিসিএস লিখিত সহ বিভিন্ন জায়গায় আসে। আমি আগে আমাদের ম্যাজিক ম্যাথের অঙ্ক করি। ম্যাজিক ম্যাথের 88 নাম্বার অঙ্ক, বেসিক টু ম্যাজিক ম্যাথের 88 নাম্বার অঙ্ক। এক ব্যক্তি 1200 টাকায় একটা দ্রব্য কিনে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। শেষ বিক্রয় মূল্য কত? কোথায় আসছে বলেন তো? 24তম বিসিএস পরীক্ষায় আসছে। পারবেন কি পারবেন না? বেসিক টু ম্যাজিক ম্যাথের 88 নাম্বার অঙ্ক। আমরা এক একটা অঙ্ক গত দিনগুলোতে প্রায় 3টা নিয়ম করে করছি। কেন করছি? কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হইলে আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, আমরা 3টা নিয়মে করছি, শর্টকাটে করছি, যা আছে সবই করছি। তো এটার পিছনে রিজন হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যত বেটার হবে কেউ ঠেকাতে পারবে না। আপনাদের তো 100টার উপরে ক্লাস হবে, আপনারা বুঝতেই পারছেন যে কত ডিটেলস ক্লাস নিচ্ছি আমি, তাই না? সবাই একটু বলেন, ক্লাসগুলো একবারে ডিটেলস নেওয়ার ফলে। হ্যাঁ, প্রসেস 2ও কি লিখিত? হ্যাঁ, প্রসেস 2 নাম্বারটা লিখিত এবং শর্টকাট দুইটাই। লিখিত তো ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এক ব্যক্তি 1200 টাকায় একটা দ্রব্য কিনছে, 15% লাভে বিক্রি করছে। আচ্ছা, তো আপনি মনে করেন যে ওই যে এখানে যেহেতু এমসিকিউ, আমি ডিরেক্টলি অ্যান্সার বের করতে চাই। তাহলে 1200 টাকায় একটা জিনিস কিনছে, আপনি আমাকে বলেন 1200 টাকায় একটা জিনিস কিনছে, এর
আমরা বিক্রি করছে কত পার্সেন্টে বলেন, এইটা কত পার্সেন্টে বিক্রি করছে? 15% লাভে। 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 15, 100 আর 15 যোগ করলে কত হয়? 115%-এ বিক্রি করছে। বিক্রিত মূল্য হচ্ছে 115%, বিক্রয় মূল্য বের করতে চাইলে। ক্রেতা তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100 - 5 মানে কত? 95%-এ বিক্রি করছে, তাই না, তৃতীয় ব্যক্তির কাছে। তাহলে আমরা যে ওই নিয়মটা যে আমরা দিলাম যে একবারে অ্যান্সার বের করার, যে 1200 এর কত দিব? এর হচ্ছে 115%, এর কত দিব? 95% দিয়ে দিলেই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1200 এর মানে তো গুণন, তাহলে মানে 115% মানে 115/100, 95% মানে 95/100। এবার আমরা কাটাকাটি করব, তাই না? কাটাকাটি করার ক্ষেত্রে 100 দিয়ে কাটাকাটি করলে এই দুটো শূন্য কেটে গেল, 12। আমরা এই 100-কে কাটাকাটি করার ক্ষেত্রে আমরা প্রথমে করতে পারি 4 দিয়ে কাটতে পারি, 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে 4 × 25 = 100। এবার এখানে একবার 5 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 19 = 95, 5 দিয়ে এখানে কাটলে 5 × 2 = 10, 5 × 23 = 115। তাহলে আমাদের থাকলো 3 × 23, 3 আর 23 গুণ করলে আসে 69, 69 গুণন হচ্ছে 19, তাহলে 69 গুণন 19 হবে আমাদের অ্যান্সার। তাহলে 9 9 হচ্ছে 81, সবশেষে একটা জায়গাতেই আছে, 9 9 81 1 হাতে থাকলো 8, 6 9 54 আর 8 হচ্ছে আমাদের 62 শূন্য। তাহলে এখানে আসতেছে 9, এখানে আসতেছে 6, তাহলে 1 1 6 6 12 আর 1 13, 1311 হবে অ্যান্সার। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বুঝেছি? তাহলে 1200 এর 115% এর 95%। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। সবাই কি ক্লিয়ার হয়েছে? মিম বলছে বুঝি নাই, মানে এইটা বুঝেন নাই নাকি আগের অঙ্কটা এই অঙ্কের মধ্যে তো কোনো তফাৎ নাই? মানে ওই যে দুইটা নিয়মে করেছেন, আপনি কি নতুন আসছেন নাকি কাটাকাটি বুঝেন নাই নাকি আসলে, না কোনটা বুঝেন নাই? মিম আক্তার মিলা, একটু বলেন কোনটা বুঝেন নাই? কাটাকাটি বুঝেন নাই নাকি কোনটা বুঝেন নাই? মানে আমরা তখন বললাম না যে 1200 টাকা যে আছে, 1200 টাকা, এই 1200 এর আমরা যদি 1200 এর 25% 15% দিতাম তাহলে সেটা লাভের পরিমাণ বের হইতো। কিন্তু এই লাভে দ্বিতীয় ব্যক্তির কাছে কত দামে বিক্রি করলো সেটা যদি পেতে চাই তাহলে 115% দিব। এটাই তো আমরা জানি, তাই না, যে 100 + 15 মানে 115% দিলে বিক্রয় মূল্য বের হবে, আর শুধু 15% দিলে লাভটা বের হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কাছে কত দামে বিক্রি করছে। আর তৃতীয় ব্যক্তির কাছে সে আবার কি 5% ক্ষতিতে বিক্রি করছে। ক্ষতির পরিমাণ বের করতে চাইলে শুধু 5% দিতাম, কিন্তু কত দামে বিক্রি করলো সেটা যদি পেতে চাই তাহলে 100 - 5% মানে এইটাই এর 95% দিতে হবে, তাই না? এটা দিতে হবে। ও আচ্ছা, কাটাকাটি বুঝে নেই এরা সবাই। আচ্ছা, কাটাকাটি করে দিচ্ছি। কাটাকাটি না বুঝাটা স্বাভাবিক, কারণ কাটাকাটি তো কাটতেছেন, তো আমার কাটাকাটি আমি করব, আপনার কাটাকাটি আপনি করেন, তাই না? এই কাটাকাটি বুঝতে গেলেই যত ঝামেলা হয়। কাটাকাটি না বুঝে যদি আপনি নিজের মতো করে আল্লাহর ওয়াস্তে কাটা শুরু করেন তাহলে দেখবেন যে কাটাকাটি আপনারও হয়েছে, কিন্তু আমার মতো কাটাকাটি আপনি করেননি, আপনি আলাদা নিয়মে কাটাকাটি করছেন। আপনি মনে করেন আমি যেই নিয়মে করেছি, এই শূন্যের সাথে এই শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, মানে 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যায়। এখন কি করতে পারি? আপনার অনেকভাবে হইতে পারে। আপনি চিন্তা করতে পারেন লাস্টে যেহেতু 5 আছে, তার মানে ডেফিনেটলি এইটাও এখানে শূন্য আছে, এখানে 5 আছে, মানে এরা 5 দিয়ে অবশ্যই ভাগ যায়, কারণ লাস্টে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। তাহলে 100-কে যদি 5 দিয়ে ভাগ করি 5 20-এ হয় 100, 95-কে যদি 5 দিয়ে ভাগ করি 5 19-এ হচ্ছে 95। ঠিক আছে, নিচে তো 20 আছে খালি। ঠিক আছে, এখন আমি যদি এবার চিন্তা করি, একেও তো 5 দিয়ে ভাগ যায়, 4 5-এ হচ্ছে 20, 5 দিয়ে ভাগ করলাম, একেও 5 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণে 10, 3 5-এ 15, এই যে 5 দ্বিগুণে 10 করলে 1 থাকে, 1 5 থাকে 15, 3 5-এ 15, মানে 5 23-এ আসলে 115। তাহলে নিচে 4 থাকলো, 4 আর 12 কাটাকাটি করা যায় না, 3 4-এ 12, এইটাই তো করছি, 3 4-এ 12। এখন আমাদের উপরে আর কি কি বাকি থাকলো? 3 23 আর 19, 3 আর 23 গুণ করলে হয়
3 তেইশে 69, আর 19 গুণ করলে 69 আর 19 গুণ করলে 1311। এই গুণ তো আর দেখাইতে হবে না, তাই না? 1311 পাইছি না? 1311। বুঝছি? ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ, সুইটি ঠিক বলেছেন। সুইটি বলেছে যে কাটাকাটি নিজের মতো করে তারপর উত্তর মিলিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, কাটাকাটি নিজের মতো করে পরে উত্তরটা মিলাই নিলেই বেটার আর কি। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা একটু অ্যান্সার দেন। এটা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদের কোশ্চেনের মধ্যে এটা এসছে যে 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুবার যথাক্রমে 15% ও 25% মূল্য হ্রাস হলে মূল্যটির চূড়ান্ত মূল্য বা মূল্যটির চূড়ান্ত মূল্য কত? পণ্যটির চূড়ান্ত মূল্য কত? আচ্ছা, ওকে, তাহলে পারবেন? নিজেরা করেন। 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুইবার মূল্য হ্রাস হয়েছে। একবার হচ্ছে 15% মূল্য হ্রাস হয়েছে, একবার 25% হারে মূল্য হ্রাস হয়েছে। চূড়ান্ত মূল্য কত? তো আমরা একবারেও কি লিখতে পারি না চূড়ান্ত মূল্য? চূড়ান্ত মূল্য, আচ্ছা কোন জায়গায় লিখবো? এই জায়গাতেই করি না? এই জায়গাতেই করি, চূড়ান্ত মূল্য। আচ্ছা, এই জিনিসকে কি ছোট করা যায় না? আরে অস্তিত্ব, হ্যাঁ করা যায়। একে ইভেন আমরা একটু উপরে উঠাই দিতে পারি, তাতে করে আমার লিখার সুবিধা হয়। ঠিক আছে, এখানে জায়গা বেশি পাইলাম আর কি, দেখা যায় না উপরে। হ্যাঁ, আচ্ছা 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুইবার যথাক্রমে একবার হচ্ছে 15%, একবার হচ্ছে 25% হারে মূল্য হ্রাস করা হয়েছে। তাহলে চূড়ান্ত মূল্য কত? চূড়ান্ত মূল্য যদি আমি বলি, চূড়ান্ত মূল্য একবারে বের করতে চাইলে কি করব? তাহলে আমরা পেয়েছি হচ্ছে 240 টাকা এর। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখি যে মূল্য হ্রাস হয়েছে 15%, কত টাকা মূল্য হ্রাস হয়েছে সেটা বের করতে চাইলে 240-এর 15% দিলে প্রথমবারে কত মূল্য হ্রাস হয়েছে সেটা পাওয়া যাবে। আর মূল্য হ্রাসের পরে দামটা কত হইলো, মানে মূল্য হ্রাস মানে কি কমছে কত দাম, তাহলে পার্সেন্টেজ কত টাকা কমছে, এত এর এত % কমছে। তো কমে কত টাকা হইলো সেটা একবারে বের করতে চাইলে 100 - 15, 100 - 15 মানে কি, এর 85% আমরা দিব। এর 85% বের করব, তাহলেই তো আমাদের হয়ে যাবে। 100 - 15 মানে 85%, মানে 240-এর 85% বের করব। এবং দ্বিতীয়বার আবার 25% হারে মূল্য হ্রাস হয়েছে, তার মানে কি 100 - 25 মানে সেটা দ্বিতীয়বারে হচ্ছে আমাদের 75% দিব। তার মানে এর আবার আমরা যদি 75% দিই, তাহলে আমরা চূড়ান্ত মূল্যটা পেয়ে যাব। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 240 এর মানে গুণন 85% মানে 85 ভাগ হচ্ছে 100, এর মানে গুণন 75% মানে 75 ভাগ 100, তাই না? আচ্ছা, এখন কি কাটাকাটি কি আল্লাহর ওয়াস্তে নিজের দায় দায়িত্ব নিয়ে আমরা কি কাটাকাটি করব না? নিজ দায় দায়িত্ব নিয়ে, নাকি অন্যের উপর ভরসা করব? অন্যের উপর ভরসা করব না। আমরা জাস্ট মনে হইলো যে না আমি এই দুটাকে কাটবো, যে 3 × 25 = 75, 4 × 25 = 100, আমার মনে হইলো যে এইটাই কাটি আগে। আবার মনে হইলো যে এই শূন্যের সাথে এই শূন্য কাটি, আপনি কিন্তু ভিন্নভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আবার মনে হইলো এই নিচের 4-এর সাথে 4 × 4, 4 × 6 = 24 কাটি। আবার মনে হইলো এটার সাথে 2 দিয়ে কাটি, যে 5 × 2 = 10, 3 × 2 = 6। আবার মনে হইলো এই 5-এর সাথে 85 কাটি, যে 5 × 17 = 85। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি, যে 3 × 3 = 9 × 17, 9 আর 17 যদি আমরা গুণ করি, তাহলে 9 × 17 করলে কত আসে? 153। 17, 9 × 17 = 153। এই যে 7 × 9 = 63, 3 9 × 9 আর 6 হচ্ছে 13, 9 × 9, 9 আর 6 হচ্ছে 15, 153। তার মানে 153 টাকা হবে অ্যান্সার। পারা যাবে? ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহর রাস্তে নিজে কাটাকাটি করে ফেলে। হ্যাঁ, অধরা, ঠিকই বলছেন আপনি। নিজে কাটাকাটি করি, আর অপরের উপরে দায়িত্ব দিয়ে কেমনে হবে, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে।
খেয়াল করেন এবার বলছে একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বিক্রি করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? নিজেরা করেন তো, আর কত করে দিব বলেন তো? একই অঙ্ক, সেম টু সেম অঙ্ক, নিজেরা করেন, নিজেরা করেন, অস্থির অস্থির ভাবে করে ফেলেন, ভাল লাগবে, নিজেরা করলে ভাল লাগবে। মানে উৎপাদনকারী কি করছে? উৎপাদন খরচ পাইছে 70 টাকা, 70 টাকা উৎপাদন খরচ বইটার, 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে উৎপাদনকারী। মানে এখানে উৎপাদনকারী ছিল, উৎপাদনকারী কি করছে? উৎপাদনকারী 20% লাভে, এটা এখানে দিয়ে রাখি, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, খুচরা দোকানদারের কাছে বিক্রি করছে। খুচরা বিক্রেতা মানে খুচরা দোকানদার, সে আবার বিক্রি করে দিছে ক্রেতার কাছে, মানে আমাদের জনসাধারণের কাছে, ক্রেতার কাছে বিক্রি করে দিছে। কত পার্সেন্টেজ দেয়? উৎপাদনকারীর খরচ ছিল 70 টাকায়, এ 20% লাভ করছে, ও 25% লাভ করছে। উৎপাদনকারীর খরচ ছিল হচ্ছে 75 টাকা, উৎপাদনকারী লাভ করছে হচ্ছে 25% লাভ করেছে উৎপাদনকারী যখন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে। আর দ্বিতীয়তে 20% লাভে বিক্রি করছে। প্রথম জন কমই করে একটু, উৎপাদনকারী করে 20% লাভ, আবার খুচরা বিক্রেতা যখন ক্রেতার কাছে বিক্রি করছে সে আবার 25% লাভ করছে। সেকেন্ড, হুম, 20% লাভ, একজন করছে 20% লাভ, একজন করছে 25% লাভ। তাহলে কি হবে? তাহলে বলছে যে এই ক্রেতা কত দামে কিনছে, মানে চূড়ান্ত যে বিক্রয় মূল্য, চূড়ান্ত বিক্রয় মূল্য মানে ক্রেতা কত দামে কিনছে, বা মানে তার বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতা কত দামে বিক্রি করছে। অ্যাকচুয়ালি খুচরা বিক্রেতা যত দামে বিক্রি করছে ক্রেতা ওই দামে কিনছে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 70 এর, আবার ওই একই কথা, যেহেতু 20% লাভ, তার মানে শুধু 20% দিলে লাভের পরিমাণ বের হবে, আর 100 + 20% মানে 120% দিলে আমাদের খুচরা পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করছে সেইটা পাওয়া যাবে, যে হ্যাঁ এর 120% দিলে আমরা আসলে পাইকারি বিক্রেতার মানে কত দামে বিক্রি করছে সেটা পাবো। তাহলে 70 এর 120% দিলে পাইকারি বিক্রেতা বিক্রি করছে 70 এর 120%, কার কাছে? পাইকারি উৎপাদনকারী বিক্রি করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। উৎপাদনকারী যত দামে বিক্রি করছে সেটা হচ্ছে 70 এর 120%, কারণ 20% তো লাভ করছে, শুধু 20% দিলে লাভের পরিমাণ পাইতাম, আর যেই দামে বিক্রি করছে লাভের সাথে আমাদের ওই 70 টাকা যোগ করে যেটা হয় সেটার পরিমাণ বের করতে হলে 70 এর 120%। এখন খুচরা বিক্রেতা আবার 25% লাভ করছে, তাহলে 25% লাভের পরিমাণ বের করতে হলে এর 25% দিব, কিন্তু আমি চাই যে খুচরা বিক্রেতা কত দামে বিক্রি করছে, তাহলে এর কি ওই যে 100 + 25 মানে এই পার্সেন্টেজ দিব, তাহলে দামটা বের হবে যে কত দামে আসলে বিক্রি করছে, মানে এর 125% আমি আসলে দিয়ে দিব। তাহলে কত হচ্ছে? 70 এর মানে গুণন 120% মানে 120/100, আর 125% মানে 125/100। আবার আল্লাহর ওয়াস্তে কাটাকাটি করেন, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিছি, আল্লাহর রাস্তায় শূন্য কেটে দিছি, আর বেশি কিছু নাই জীবনে, খুব বেশি কিছু নাই। 25 দিয়ে কাটেন, 4 × 25 = 100, 5 × 25 = 125, 4 দিয়ে কাটেন, 4 × 4 = 3, 4 = 12, তাহলে কত আসলো? 3 × 5 = 15, 15 × 7, 15 আর 7 গুণ করলে হয় 105, তাহলে 105 টাকা। তার মানে আমাদের এটার অ্যান্সার হবে 105 টাকা। স্যার আমি ইন্ডিয়া থেকে কিভাবে কোর্সটি নিব? ইন্ডিয়া থেকে কোর্সটি নিতে হইলে ওই যে ওয়েবসাইটে নিতে পারবেন, ওয়েবসাইটে ওখানে উপরে লেখা আছে কোর্সটি কিনুন, বাংলাতে যেটা লেখা আছে কোর্সটি কিনুন, ওইখানে ক্লিক করবেন। কোর্সটি কিনুনে ক্লিক করলে অন্য দেশ সিলেক্ট করতে হবে, অন্য দেশ সিলেক্ট করলে আপনি ওখানে ভর্তি হইতে পারবেন। অন্য দেশ মানে না হলে ওখানে SMS চাবে যদি আমাদের মানে বাংলাদেশ দেয়া থাকে। ওকে, তাহলে এইবার
91 নাম্বার সেম কোশ্চেন। আচ্ছা, এগুলো কোশ্চেন একেবারে সেম টু সেম কোশ্চেন এর একবারে অ্যান্সার দিয়ে দিতে পারবেন যে 200 টাকা নির্মাণ খরচ। আচ্ছা, নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয়ই 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তাহলে এখানে দেখেন নির্মাতা এবং হচ্ছে খুচরা বিক্রেতা, তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য মানে হচ্ছে খুচরা বিক্রেতা আমাদের কাছে যে বিক্রি করে, এটাই হচ্ছে খুচরা মূল্য। তাহলে বলছে যে উভয়ই 20% করে লাভ করে, এও 20% লাভ করছে, এও 20% লাভ করেছে। তার মানে 20% লাভ করলে বিক্রয় মূল্য কত? 100 + 20 মানে 120%। এখানেও 100 + 20 মানে 120%, তাই না? তার মানে দুই ক্ষেত্রেই 120%-এ সে আসলে বিক্রি করছে। এই নির্মাতার খরচ কত পড়ছিল? 200 টাকা। তার নির্মাতার খরচ হচ্ছে 200 টাকা। তাহলে আমরা কি পেতে পারি যে চূড়ান্ত খুচরা মূল্য কত? নির্মাতা যে 200 টাকা আছে, 200 এর 20% দিলে আমরা পাবো লাভের পরিমাণ, কিন্তু 120% দিলে পাবো কিসের পরিমাণ? যে নির্মাতা কত দামে আমাদের খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে সেটা। এইটা হচ্ছে খুচরা বিক্রেতা কত দামে কিনছে। এখন খুচরা বিক্রেতা কত দামে বিক্রি করলো, সে লাভ করছে 20%, এর 20% দিলে আমরা লাভের পরিমাণ পাবো। কিন্তু আমি চাই যে কত দামে বিক্রি করছে, তাহলে এর 120% আবার দিব, তাহলে আমি কত দামে বিক্রি করছে সেটা পাবো, যে এটা খুচরা মূল্য আসলে কত। এটা খুচরা মূল্য বের করতে চাইলে আমরা এইভাবে করে দিব। তাহলে 200 এর মানে গুণন 120% মানে 120/100, আবার 120% মানে 120/100। দুটা শূন্যের সাথে কেটে দিলাম, এখানকার দুটা শূন্য কেটে দিলাম। তার মানে 12 12 144, তাকে 2 দিয়ে গুণ করলে 288 টাকা। দেখেন বুঝছেন কিনা? ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? আমরা ক্লিয়ার হয়েছি? অস্থির? পারা যাবে? তার মানে এখানে আমাদের 288 টাকা, যে নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয়ই 20% লাভে একটা জিনিস আসলে বিক্রয় করছে। যদি জিনিসের নির্মাণ খরচটা ছিল 200 টাকা, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা শুধু 20% দিই তাহলে লাভের পরিমাণ পাবো, আর 120% দিলে পাবো বিক্রয় মূল্য। এই যে শুধু যখন 20% দিব লাভের পরিমাণ, কিন্তু আমি চাই তো বিক্রয় মূল্য, তাহলে 120% দিব, তাই না? অস্থির ভেরি গুড। আচ্ছা, যদি পারেন, তাহলে যদি বুঝেই যেয়ে থাকেন, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু করার চেষ্টা করেন। এই কোশ্চেনের অ্যান্সারটা বলছে একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 হয়ে থাকে, তাহলে শুরুতে ক্রয় মূল্য কত? শুরুতে ক্রয় মূল্য। খুবই চমৎকার একটা কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার দেন সবাই। একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়ে থাকে, তবে তার ক্রয় মূল্য কত টাকা ছিল? ওকে, হ্যাঁ রত্না অ্যান্সার দেন। এটার অ্যান্সার দেন, তাড়াতাড়ি। আচ্ছা, একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা, তার মানে এখানে হচ্ছে পাইকারি বিক্রেতা আছে এবং খুচরা বিক্রেতা আছে। তাহলে আমরা যদি চিন্তা করি, এখানে আমাদের কি আছে? পাইকারি বিক্রেতা।
আবার এইখান থেকে আমাদের আছে কি খুচরা বিক্রেতা, তাই না? এখান থেকে আমাদের ক্রেতা, এরকমই তো বিষয়টা। এখানে কি বলছে, পাইকারি বিক্রেতা হচ্ছে 20% লাভ করেছে এবং খুচরা বিক্রেতা 20% লাভ করেছে। এবং মজার ব্যাপারটা হলো এরকম যে বলছে যদি দ্রব্যটির বিক্রয় মূল্য মানে শেষ পর্যন্ত যে বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে 576 টাকা, মানে ক্রেতা যেই দামে জিনিসটা কিনছে সেটা হচ্ছে 576 টাকা। তাহলে প্রথমে ক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতা কত দামে কিনছিল, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা ছিল সেটা আসলে বের করতে বলছে। পাইকারি বিক্রেতা কত দামে আসলে কিনছিল সেটা আসলে বের করতে বলেছে, ঠিক আছে? পাইকারি বিক্রেতা কত দামে কিনেছিল। তো কিভাবে করব, তাহলে সিস্টেমটা কি হবে দেখেন, সিস্টেমটা কি হবে। এটা যদি আমরা লিখিত নিয়মটা যদি করি যে ধরি পাইকারি বিক্রেতা কত দামে কিনছে এটা তো আমরা জানি না, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা যদি ধরে নেই, একটা কিছু ধরে নিতে হবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা ধরে নিতে হবে। বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, যে ক টাকায় জিনিসটা কিনছিল আমরা ধরে নিব ক টাকায় জিনিসটা কিনেছিল, যে ক টাকাতে জিনিসটা কিনেছিল ক টাকায়। আচ্ছা, ক টাকায় যদি জিনিসটা কিনে তাহলে আমরা কি করতে পারি, যে আমরা বলতে পারি যে শেষ বিক্রয় মূল্য যেটা সেটা যদি আমি বের করতে চাই, এই ক এর আমরা যদি 20% দিই তাহলে লাভ বের হবে, আর যদি ক এর 100 + 20% দেই তাহলে 100 + 20% দিলে 120% দিলে কি বের হবে, ক এই পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করছে সেটা পাওয়া যাবে। তাহলে ক এর 120% যদি দেই তাহলে পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করছে সেটা পাওয়া যাবে, যেহেতু 20% লাভ করছে। তাহলে এই দামে আসলে ক মানে পাইকারি বিক্রেতা বিক্রি করছিল, ক টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা চাইছে আমার। এই টাকা এর উপরে আবার 20% লাভ হয়েছে, তো লাভের পরিমাণ বের করতে চাইলে 20%, কিন্তু আমি চাই খুচরা বিক্রেতার খুচরা মূল্য কত, খুচরা বিক্রেতা ক্রেতার কাছে কত দামে বিক্রি করছে। তাহলে কি আবার 100 + 20, তার মানে কি আবার 100 + 20 মানে কি আবার 120% দিব, এটার 120% দিলে কি বের হবে, আবার আমাদের সেই শেষ বিক্রয় মূল্যটা বের হবে, সেটা কত 576 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কত ক এর মানে গুণন 120% মানে 120/100, আবার 120% মানে কি 120/100, 0 আর 0 কেটে দিলাম, এখানকার 0 আর 0 কেটে দিলাম, এখানকার আমরা যদি করি 5 5 দুগুণী 10 6 দুগুণী 12, এখানেও 5 দুগুণী 10 6 দুগুণী হচ্ছে 12 ইকুয়াল কত 576। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা যদি ক এর মান বের করতে চাই তাহলে আমরা জানি ক এর মান বের করতে চাইলে 576 এর সাথে যেটা বাম পাশে নিচে আছে সেগুলো উপরে চলে যাবে, গুণন 5 গুণন 5, আর যেটা উপরে আছে সেগুলো কি হয়ে যাবে, এগুলো নিচে চলে আসবে, মানে যেগুলো গুণ আছে সেগুলো ভাগ হবে, যেগুলো ভাগ আছে সেগুলো গুণ হবে। এখন 6 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 6 কে 6, এখানে দেখেন 6 9 হচ্ছে 54, আবার 57 থেকে 54 গেলে হচ্ছে 3 থাকে, 3 6 36, 6 6 36, আবার 6 কে 6 6 16 হচ্ছে 36। তার মানে আমি যদি এখানে 16 গুণন 5 করি, 5 16 80, 80 কে 5 দিয়ে গুণ করলে 80 গুণন 5 মানে হচ্ছে 400। তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 400 টাকা, এটার অ্যান্সার আসবে হচ্ছে 400 টাকা, রাইট? এটার অ্যান্সার কত 400 টাকা আসবে। তো এইখানে আরো একটা প্রসেস আছে সুন্দরভাবে করে অঙ্কটা করার। মজার ব্যাপার যে এই ধরনের অঙ্কগুলা আপনাদের বেসিক নলেজকে অনেক স্ট্রং করে, বেসিক নলেজগুলোকে স্ট্রং করে। সেই জন্য আমি ধীরে ধীরে একটা বাই একটা স্টেপ করে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। একই অঙ্ক বারবার করতে করতে মনে ভিতরে অঙ্ক পারা মেইন বিষয় না, আরেকটা অঙ্ক দেখলে যাতে করে আমাদের কাছে রিজনিংটা মাথার মধ্যে চলে আসে, এইটা খুবই বেশি জরুরি। যে আরেকটা নতুন অঙ্ক দেখেছি কিন্তু আমরা যেহেতু বেসিকটা ক্লিয়ার হয়ে গেছি সেহেতু নতুন অঙ্ক দেখে আমি অঙ্কটা করতে পারবো। এইটার জন্য এই যে কোনো অঙ্ককে ভালো করে উপলব্ধি করা জরুরি। যেমন এখানে কিন্তু আরো এক নিয়মে অঙ্কটা করা যায়। অঙ্কটার নিয়মটা খুবই মজার। মনে করেন এটা আমরা অনেক সময় একটা শর্টকাটে অঙ্কটা করি, শর্টকাট। আপনি বলবেন আরো কি শর্টকাট, আরো কি শর্টকাট? হ্যাঁ, আরো একটা শর্টকাটে আমরা অঙ্কটা করি অনেক সময়। দেখেন কিরকম, আমরা যদি এই পাশ থেকে পাই যে পাইকারি বিক্রেতা 1% লাভ করলো, তারপরে খুচরা মূল্য হইলো, খুচরা বিক্রেতা এত % লাভ করলো, তাহলে ক্রেতা পাইলো। এখন এই পাশ থেকে পাইলে তো গুণ করে করে আসছি, তাহলে আপনাদের কাছে কি মনে হয় এই পাশ থেকে যদি এই পাশে যেতে চাই গুণ হবে না ভাগ হবে? আমি এই পাশ থেকে যদি এই পাশে গুণ করে পাই তাহলে বলেন তো এই পাশ থেকে এই পাশে কি করলে পাবো, বলেন কি করলে পাবো? আপনি নিজেই বলেন।
যে এই পাশ থেকে এই পাশে যদি গুণ করলে ওই পাশের গুলা পাওয়া যায়, তাহলে ওই পাশ থেকে যদি এই পাশে আসতে চাই তাহলে কি করলে পাবো? অ্যান্সার হচ্ছে ভাগ করলে পাবো। তার মানে 576 থেকে খুচরা মূল্য বের করতে হইলে এই 120% দিয়ে ভাগ করতে হবে। তার মানে 576 ভাগ 120% দিতে হবে। 576 ভাগ মানে এর মানে তো তখন গুণ ছিল, আমাদেরকে জাস্ট গুণ করে করে যেমন পাইছিলাম ওখানে, এইবার আমরা ভাগ করে করে পাবো। ভাগ হবে 120%। এবং খুচরা বিক্রেতা থেকে পাইকারি বিক্রেতা পেতে চাইলে আবার হবে ভাগ হবে 120%। তো আলটিমেটলি ভাগ মানে এই যে দেখেন 576 ভাগ 120% মানে কি আসলে 120 ভাগ 100 ভাগ 120 ভাগ 100। আমরা জানি ভাগটা গুণ হয়ে গেলে কি উল্টায় যায়, ভাগটা গুণ হয়ে গেলে আমরা জানি ভগ্নাংশটা উল্টায় যায়। উল্টায় গেলে কি হবে? 100টা চলে যাবে উপরে, 120টা চলে যাবে নিচে। আবার ভাগটা গুণ হয়ে গেলে উল্টায় যায়, 100টা চলে যাবে উপরে, 120টা চলে যাবে নিচে। এইবার শূন্য শূন্য কেটে দিলাম, আরেকটা শূন্য কেটে দিলাম। এইবার আমরা 12 দিয়েই কাটি। 12 দিয়ে 576কে কাটলে 4 12 48, তাহলে 96, তাহলে 8 12 হচ্ছে 96। 12কে 12, 4 12 48, তাহলে 4 গুণন 100 মানে 400। এটাও একটা নিয়ম। কথা কি বুঝা গেছে? এইভাবে করেও চিন্তা করতে পারি। একজন বলছে যে এটা কত নাম্বার ক্লাস, ভর্তি হতে চাই। এটা হচ্ছে 15 নাম্বার ক্লাস, ক্লাস নং 15। এইটা লাভ ক্ষতির 5 নাম্বার ক্লাস। একটা হইছে 15 নাম্বারের বাদে আরেকটা হইছে সলভ ক্লাস। প্রথম পরীক্ষাটার সলভ ক্লাস হইছে, দ্বিতীয় পরীক্ষার সলভ ক্লাস এর মধ্যেই নিয়ে নিব। দ্বিতীয় পরীক্ষার সলভ ক্লাস 15টা পিওর ক্লাস আর কি। তার মধ্যে 10টা হইছে শতকরার উপরে। শতকরার উপরে আমাদের ক্লাস হইছে 10টা। আর লাভ ক্ষতির এইটা হচ্ছে 5ম নাম্বার ক্লাস। লাভ ক্ষতির উপরে, লাভ ক্ষতির উপরে সম্ভবত 6টা ক্লাস হবে। তাহলে কি বুঝেছি? এই অঙ্ক কি বুঝতে পারলাম? আচ্ছা, কারা কারা ক্লিয়ার হয়েছে এটা একটু আমি জানতে চাই। ওকে, ক্লিয়ার। আচ্ছা, পুরো ক্লিয়ার স্যার। আচ্ছা, শতাব্দী বিশ্বাসের সমস্যা একটু হয়েছে। শতাব্দী বিশ্বাস কোনটাতে সমস্যা বলেন, একটু আমাকে বলেন, একটু মানে জিনিসটা বলেন যে এই এই কোশ্চেনটাতে কোনটাতে প্রবলেম হয়েছে, কোন জায়গায় তো আমাকে বলেন। মানে কোন জায়গাটাতে প্রবলেম, এটা বললে আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, বিষয়টা এরকম। আগের অঙ্কটার দিকে তাকান। মনে করেন, দেখেন আগের এই অঙ্কটা দিয়ে আমি বুঝাই দিই। নির্মাতা ছিল কত? নির্মাতা পেয়েছিল কত? 200 টাকা। নির্মাতার যে খরচ সেটা ছিল 200 টাকা। নির্মাতা করছে 20% লাভ, তাহলে 120% লাভে বিক্রি করছে। তাহলে নির্মাতার 200 এর 120%-এ খুচরা মূল্য পাওয়া গেছে। তাহলে খুচরা মূল্য কত? যে 200 এর 120%। খুচরা মূল্য থেকে আমি যদি ক্রেতা কত দামে কিনছে, সে আবার 20% লাভ করছে, তার 120% দিছি। এর মানেই তো অ্যাকচুয়ালি গুণন। এর মানে কি গুণন? তার মানে এ 20% লাভ করছে, এ 20% লাভ করছে, বিক্রি করছে এর কাছে। এ 20% লাভ করছে, বিক্রি করছে এর কাছে। এর মানটা আমি পেয়ে গেলাম। এখন এই অঙ্কের মধ্যেই মনে করেন তার আগের অঙ্কটা, গত অঙ্কের আগের অঙ্কটার মধ্যেই আপনার মনে করেন মান দেওয়া আছে কোথায়? মান দেওয়া আছে মনে করেন 288 টাকা। 288 টাকা কার মান দেওয়া আছে? ক্রেতা কত দামে কিনছে সেটা 288 টাকা দেওয়া আছে। আপনাকে বললো ওই নির্মাতার খরচ কত, এই 200 টাকা দেওয়া নাই মনে করেন, সেটা কিভাবে বের করতেন? তাহলে
তা বের করার সিস্টেম কি? একবারে বের করার সিস্টেম হইতো 200 আমি দিয়ে দিতাম ভাগ। কেন? কারণ 200 মানে 200 এর 120% দিলে এইখান থেকে এইখানে যাব, আবার এইখান থেকে এইখানে গেলে এখানে যে মানটা আছে তার 120% দিলে এখান থেকে এখানে যাব। তাহলে ক্রেতার যে মানটা আছে তাকে আমি 120% দিয়ে ভাগ দিলে এই মানটা পাবো। উল্টা কথা তো, মানে আমি খুচরা মূল্য এর 120% সমান ক্রেতা, তাহলে ক্রেতা সমান কি হবে? খুচরা মূল্য ভাগ 120%, মানে ক্রেতা খুচরা মূল্য সমান কি হবে? ওই যে ক্রেতা ভাগ 120%, বিষয়টা এরকম। সেরকম ক্রেতা যদি 288 টাকা হইতো, তাহলে 288 ভাগ আমি দিতাম কি? ভাগ হচ্ছে 120%। 120% মানে কি? 120 ভাগ 100। এইটা দিলে খুচরা মূল্য পাইলাম। খুচরা মূল্য আবার কি? এর তো 20% লাভে এটা, তার মানে তার যদি 120% দিয়ে ভাগ দেই, তার মানে কি 120 ভাগ 100 দিয়ে ভাগ দিই, তাহলে আরেকটা আগেরটা পাবো, এই তার আগেরটা পাইতাম। তাহলে এইটা করলেই আপনি দেখবেন যে 200 টাকা চলে আসছে, গুণন হয়ে যাবে, উপরে 100 নিচে 120, উপরে 100 নিচে হচ্ছে 120, এটা করলেই হয়ে গেল, বিষয়টা সেম করলেই হয়ে গেল। আর ধরে নিয়ে করা তো আমি দেখাই দিলাম যে ধরে নিয়ে কেমনে করতে হয়। 12 দিয়ে কাটলে তাহলে 12 দ্বিগুণে 24, 4 12 48, আবার 12 দিয়ে কাটলে 12 দ্বিগুণে হচ্ছে 24, 2 গুণন 100 মানে 200 টাকা। এই যে দেখেন, আমি এখানে যদি আমি 288 টাকা থেকে 120% দিয়ে দুইবার ভাগ করি, এই 200 টাকাটা পেয়ে যাব। ক্লিয়ার না? বুঝেন নাই? হ্যাঁ, রিটেনে করা যাবে, রিটেনে করা যাবে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আপনি দেখবেন যে একটি কলম এত টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 35 টাকায় লাভ করলে, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হবে। হ্যাঁ, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, তো তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? এরকম কোশ্চেন। তারপরে এখানে কি বলছে? একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, ক্রয় মূল্য কত? একটি পণ্য 990 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 60 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? দেখেন, বুঝেন তো? আমরা এটা লিখিত জিনিসটা ভুল হয়েছে, এটা আসলে প্রিলিতে আসছিল। একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্ক আমাদের, এই ধরনের অঙ্ক করার যেটা সিস্টেম, আমরা বেসিক নিয়মে করব, আবার একটা শর্টকাট নিয়মে করব। বেসিক নিয়মটা এখানে করব, বেসিক নিয়মটা এখানে করব, বেসিক নিয়ম। হ্যাঁ, বেসিক নিয়ম বা হচ্ছে লিখিত নিয়ম। আমি যেটা শর্টকাট এবার দেখাবো, সেই শর্টকাট আপনি লিখিত নিয়মে অ্যাপ্লাই করতে পারবেন না। যেটা শর্টকাট এখানে আছে, যে শর্টকাটটা, এটার যে শর্টকাটটা সেটা হলো, যদি আপনি কখনো এই টাইপের অঙ্ক পেয়ে যান যে এত টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হলো, প্রথমে কি আছে? ক্ষতি, পরে লাভ, প্রথমে ক্ষতি পরে লাভ, এরকম যদি দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যটার মানটা এইটা সমান, এটা আপনি বলবেন কি? ক্রয় মূল্য সমান হবে যে ছোট যে বিক্রয় মূল্যটা আছে, এই যে দেখেন এত টাকায় বিক্রয় করায় ছোট যে বিক্রয় মূল্যটা আছে, ছোট বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান হবে, আচ্ছা লিখে ফেলি, ক্রয় মূল্য সমান হবে ছোট বিক্রয় মূল্য, ছোট বিক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য দুইটার যে পার্থক্য আছে, বিক্রয় মূল্যের পার্থক্য থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে যত গুণ প্লাস 1, মানে এখানে যত গুণ দেওয়া থাকবে যত গুণ প্লাস হচ্ছে 1। এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে এখানে ছোট বিক্রয় মূল্য মানে কি? এখানে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে প্রথমে ক্ষতির কথা বলা হয়েছে, পরে লাভের কথা বলা হয়েছে। তাহলে ছোট বিক্রয় মূল্যটা হচ্ছে এখানে 36 টাকা প্লাস এই দুইটা বিক্রয় মূল্যের যে পার্থক্য, 36 আর 72-এর পার্থক্য, তাহলে 72 মাইনাস 36, তাহলে 72 মাইনাস 36 করলে 36 টাকাই আসে, ভাগ যত গুণ প্লাস 1, মানে দ্বিগুণ লাভ হয়, তাহলে দ্বিগুণ প্লাস হবে 1। তাহলে কত হইল?
তাহলে অ্যান্সার হইল 36 প্লাস 72 থেকে 36 বিয়োগ করলে আবার 36, তাহলে 2 আর 1 যোগ করলে 3, কাটাকাটি করলে এখানে পাচ্ছি আমরা 12। তার মানে আমাদের অ্যান্সার পাচ্ছি হচ্ছে 48 টাকা। তার মানে অ্যান্সার পাচ্ছি 48 টাকা। কিন্তু এইটা রিটেনে অ্যান্সার করা যাবে না। আমি একটু আগে লিখিত নিয়মটা শিখাই দিই, ভালো করে দেখেন লিখিত নিয়মটা একটু আমি শিখাই দিই, আমি তারপরে এই টাইপের অঙ্ক আরো প্র্যাকটিস করব। আপনি লিখিত নিয়মটা আগে দেখেন। ধরি এখানে আপনি ধরে নেবেন ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, ক্রয় মূল্য ক টাকা, ক্রয় মূল্য ধরে নেবেন, ক টাকা হচ্ছে ক্রয় মূল্য। আপনি আমাকে এখন একটা জিনিস বলবেন যে প্রথমে যে ক্ষতি হয়েছে 36 টাকায় বিক্রয় করার পরে ক্ষতি হয়েছে, তাহলে কত টাকা ক্ষতি হইলো সেটার মান যদি বের করতে চাই, বলেন তো ক্ষতির সমান, ক্ষতি যখন আমরা ইকুয়াল লিখি তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কোনটা? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কোনটা বলেন? ক্ষতি যখন হয় তখন কি হয়, ক্রয় মূল্য আগে থাকে নাকি বিক্রয় মূল্য আগে থাকে? ক্ষতির সময় কিন্তু ক্রয় মূল্য বেশি, তার মানে ক্রয় মূল্য আগে থাকে। তার মানে ক্রয় মূল্য যেহেতু কটা আগে থাকবে, বিক্রয় মূল্য তো 72 টাকা, তার মানে 72 টাকা বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। 36 টাকা বিক্রয় করলে যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক মাইনাস 36 টাকা হচ্ছে ক্ষতির পরিমাণ, 36 টাকা, ক মাইনাস 36 টাকা। আবার দ্বিতীয় লাইনে দেখেন 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্বিগুণ বাদ দেন, আগে লাভের পরিমাণটা বের করেন। লাভের বেলা কি হয়, বিক্রয় মাইনাস ক্রয় নাকি ক্রয় মাইনাস বিক্রয়? লাভের বেলা কিন্তু বিক্রয় মাইনাস ক্রয়। ক্রয় মূল্য তো ক টাকা, বিক্রয় মূল্য তো 72 টাকা। এবার 72 টাকা বিক্রি করে যেহেতু লাভ হয়েছে, তাহলে 72 মাইনাস ক টাকা হচ্ছে লাভের পরিমাণ, 72 মাইনাস ক টাকা হচ্ছে লাভের পরিমাণ। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, 72 মাইনাস ক টাকা হচ্ছে লাভের পরিমাণ, রাইট? বুঝছি। এখন খেয়াল করেন, এখন একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের, এইবার আমি যেই কথাটা বলবো এই জিনিসটা আমি বারবার একটা কথা বলছি, আপনি যদি এটা মনে রাখতে পারেন আপনার বীজগণিতের অঙ্কের মধ্যেও সমীকরণ গঠন করা খুবই ইজি হবে। সমীকরণ গঠন করার সময় অন্য কিছু চিন্তা করতে হয় না, বাংলা ভাষা চিন্তা করতে হয়। আপনি বাংলা ভাষায় দক্ষ কিনা, বাংলা ভাষায় দক্ষ হইলে বাংলা ভাষায় যা বলছে সেই জিনিসটা আপনি লিখবেন। কিরকম দেখেন কি লিখছে এখানে, এখানে কি বলছে, 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, কত ক্ষতি হয়, আমি যদি প্রশ্ন মতে যদি বলি, খুব প্রশ্ন মতে ভালো করে বুঝেন, প্রশ্ন মতে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয়, ক মাইনাস 36 টাকা ক্ষতি হয়, যত ক্ষতি হয়, এই যত ক্ষতিটা লিখলাম, যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। কার দ্বিগুণ ভাইয়া বলেন, তার দ্বিগুণ লাভ হয় মানে কার দ্বিগুণ লাভ হয়েছে? যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয়, মানে তার মানে কার দ্বিগুণ। আপনি বাংলা ভালো করে বুঝলেই হয়ে যাবে, বাংলা ভালো করে বুঝলে আপনি সমীকরণ লিখতে পারবেন। তার দ্বিগুণ মানে কার দ্বিগুণ সেটা বলেন, তার মানে কার। এখানে বলেছে তার দ্বিগুণ লাভ হয়, তার মানে কার। 100 টাকা ধরা যাবে না, কারণ এখানে তো 36 72 এগুলো তো দেওয়াই আছে, পার্সেন্টেজও তো বের করতে বলে নাই। 100 ধরা যাবে না, 100 হচ্ছে শতকরার মধ্যে ধরতে হয়, শতকরা যদি থাকে। তার মানে কার, তার মানে কার সেটা আমাকে বলতে হবে। তার মানে কার, তার মানে কার, তাড়াতাড়ি বলতে হবে। সবাই একটু কোশ্চেন করেন, তার দ্বিগুণ বাংলা কথা বুঝেন কি না? এই যে বলছে অপু মল্লিক বলেছে তার মানে ক্ষতির দ্বিগুণ লাভ হয়, রাইট? যত ক্ষতি হয় এত টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, মানে ক্ষতিটার দ্বিগুণ হচ্ছে লাভ হয়, ক্ষতির দ্বিগুণ, রাইট? দোকানদারের না, তার মানে দোকানদারের লাভ হয়, দূর। তার মানে হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় এই ক্ষতিটার দ্বিগুণটা হচ্ছে লাভ হয়। মানে ক্ষতি যে আছে, যে ক্ষতিটা হইছে, এই ক্ষতির পরিমাণ তো এইটা, এই ক্ষতিটা এর দ্বিগুণ পরিমাণ হচ্ছে লাভের পরিমাণ। তাহলে ক্ষতি এর মানে তো গুণ, এর দ্বিগুণ, ক্ষতি এর দ্বিগুণ সমান লাভ। কথা বুঝি নাই? এইভাবে করে আসলে সমীকরণটা গঠন করতে হয়। জীবনে যে কোনো সমীকরণ যখন গঠন করবেন এইভাবে করে বাংলা নিয়মে গঠন করবেন, জীবনে আর কোনোদিন ভুল হবে না। একটা সমীকরণ আছে, আপনি বাংলা নিয়মটা পড়বেন, পড়লেই আপনি পারবেন, আর কিচ্ছু নাই ওখানে। হ্যাঁ, যে ক্ষতি হয়, এই যে ক্ষতি হয়েছে এত টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, মানে ক্ষতিটা এর দ্বিগুণ পরিমাণ হচ্ছে লাভের পরিমাণ। ঠিক আছে? আরেকবার বলি, বাংলা কথাই বুঝতে আপনাদের সমস্যা হইতে পারে, আবার বলি, আমি জানি আপনাদের সমস্যা হইতেই পারে। এত টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, এত টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তার মানে লাভের পরিমাণ সমান তার দ্বিগুণ। তার দ্বিগুণ মানে কি, কার দ্বিগুণ লাভ, এই লাভটা সমান কার দ্বিগুণ, সেটা হচ্ছে ক্ষতির দ্বিগুণ, ক্ষতির দ্বিগুণ সমান হচ্ছে লাভ। ক্লিয়ার? বুঝেছি? যা বলেছে ক্লিয়ার হয়েছি, যা বলেছে আমরা ক্লিয়ার হয়েছি।
যে ক্ষতিটা যে হয়েছে, ক্ষতি এর দ্বিগুণ সমান হচ্ছে লাভের পরিমাণ। তাহলে 2 গুণন ক মানে 2 ক, মাইনাস 36 গুণন 2 মানে 36 দুগুণে 72 ইকুয়াল 72 মাইনাস হচ্ছে ক। আমরা জানি এই ক যে মাইনাস আছে এই পাশে আসলে মাইনাস কটা প্লাস ক হয়ে যাবে। এখানে তো 72 আছে, এই মাইনাস 72 এই পাশে গেলে প্লাস 72 হবে। তার মানে আমরা বলতে পারি 3 ক সমান 72 আর 72 মিলে 144। তাহলে ক এর মান হচ্ছে 144 ভাগ হচ্ছে 3। 144 কে 3 দিয়ে ভাগ করলে 3 এ 4 12, 3 8 24 মানে 48 টাকা। এই যে ক এর মান 48 টাকা, তার মানে অতএব ক্রয় মূল্য 48 টাকা। বুঝেছি? ক্লিয়ার? ঢুসুম ঢুসুম পারবো? অস্থির অস্থির অস্থির, খুবই সুন্দর। আমি বলছি না ফিলিংস পেয়ে যাচ্ছেন, তাই না? অঙ্ক অঙ্ক করতে করতে, এবং আমি অনেক সময় আমি বলি পাটিগণিতেও এমন ভাবে করে আমরা অনেক চ্যাপ্টার করব যাতে করে বীজগণিতের সমীকরণেরও হ্যাঁ মানে আপনার মধ্যে বেসিক চলে আসে। আচ্ছা একটা জিনিস দেখেন, এর আগের অঙ্কের মতোই এত টাকায় করলে ক্ষতি হয়েছে এবং এত টাকায় করলে বিক্রি করলে পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হয়, আগের অঙ্কের মতোই। তাহলে শর্টকাটও কি আগের অঙ্কের মতোই হবে? শর্টকাটে আমি যদি ক্রয় মূল্যটা বের করতে চাই, কি বলছিলাম, ছোট ক্রয় মূল্যটা থাকবে উপরে, ছোট ক্রয় মূল্য প্লাস এই দুটার পার্থক্য 147 থেকে 60 বিয়োগ করলে কত হয়? তাহলে 7, এখানে 8, 87, তাহলে এখানে হয় 87, আর তার দ্বিগুণ লাভ হয়, তাহলে দ্বিগুণ প্লাস 1, তার মানে 60 প্লাস 87 ভাগ 3, তার মানে 87 ভাগ 3 করলে 3 দ্বিগুণে 6, 3 9 হচ্ছে 27 মানে 89, তার মানে 89 টাকা আমাদের হবে অ্যান্সার। 2 ক কিভাবে হলো? আচ্ছা এই অঙ্ক আবার আপনি গঠন করেন যে ধরি ক্রয় মূল্য ভাইয়া। আচ্ছা এই অঙ্ক আর করার কি প্রয়োজন আছে নাকি পারবেন? এর আগের অঙ্কটাতেই, এর আগের অঙ্কে কি বলছি, কার কার কি সমস্যা আছে বলেন? 2 ক কিভাবে হলো? আচ্ছা একজন বলছে 2 ক কিভাবে হলো, মানে এই 2 কে আমি যদি এই পুরাটা তো হচ্ছে কি, পুরাটা কিসের মান? ক্ষতির পরিমাণ। ক্ষতিকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 কে ক দিয়ে গুণ করলে হবে 2 ক, আর 36 কে 2 দিয়ে গুণ করলে হবে 36 দুগুণে 72 ইকুয়াল 72 মাইনাস ক। বুঝা যায় নাই? ক্লিয়ার? পারবো স্যার? ওকে। আমার মনে হয় মানে যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয়, 3 গুণ লাভ হয়, এই অঙ্কগুলা নিজে নিজে করে ফেলেই বেটার, এটা করে ফেলবেন। কিন্তু আপনাদের সাথে প্রতারণা করবে কে? যদি প্রথমে কি দেওয়া থাকে, প্রথমে লাভ পরের বার ক্ষতি, এইটা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে শর্টকাটটাও চেঞ্জ হয়ে যায়। প্রথমে লাভ পরে ক্ষতি হইলে শর্টকাটটাও চেঞ্জ হয়ে যায়। আমরা এই জিনিসটা আমরা দিয়েও করব, বেসিক দিয়েও করব, শর্টকাট দিয়েও করব। এখানে শর্টকাটটা যেটা হয়, প্রথমে যদি লাভ হয় পরে যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে মানে ক্রয় মূল্য সমান, যে শর্টকাটটা ক্রয় মূল্য সমান আসে বড় বিক্রয় মূল্য মাইনাস বড় বিক্রয় মূল্য থেকে মাইনাস করতে হয়, আর বাকিটা সেম আর কি, ওই পার্থক্য ভাগ যত ভাগ প্লাস 1, যত গুণ প্লাস 1, ওই আগের মতোই, কিন্তু বড় বিক্রয় মূল্যটা থেকে এখানে মাইনাস করতে হয়, জাস্ট ডিফারেন্স এইটা, প্রথমে লাভ পরে যদি ক্ষতি হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 70 মাইনাস, তাহলে 70 থেকে 30 বিয়োগ করলে আসে 40, আর 3 গুণ যেহেতু লাভ আছে 3 গুণ প্লাস 1 মানে হচ্ছে 4, তার মানে 70 মাইনাস 40 ভাগ হচ্ছে 4, তার মানে হচ্ছে 70 মাইনাস হচ্ছে 10 মানে হচ্ছে 60 টাকা, তার মানে অ্যান্সার হবে 60 টাকা। এটা একটু আমরা দেখি, এই কোশ্চেনটার আমরা একটু বেসিকে দেখি। আমাদের ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য 100 টাকা ধরা যাবে না, কারণ শতকরা তো দেওয়া নেই, আমার তো শতকরার মান বা শতকরা তো দেওয়ার বিষয় নেই, শতকরা যখন থাকে 100-র মধ্যে, তাই আমরা 100 টাকা ধরি। এটা ক টাকা আমরা ধরে নেব যে ক টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে বলছে 70 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, তাহলে লাভ কত হবে? লাভ হবে হচ্ছে, আমরা জানি লাভের বেলা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো 70 টাকা, তাহলে 70 মাইনাস কটা হচ্ছে লাভের পরিমাণ। আচ্ছা বিক্রয় মানে মাইনাস ক্রয় যেহেতু। এইবার দ্বিতীয়তে কি বলছে, 30 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ ক্ষতি হয়, 30 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি সমান
30 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্ষতি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্ষতি। এখন আমি চলে আসি প্রশ্ন মতে। আপনি শুধু যদি বাংলা ভালো বুঝেন তাহলে প্রশ্ন মতে আপনাকে কেউ আটকাতে পারবে না। কে আটকাবে আপনাকে প্রশ্ন মতে? কেউ আটকাতে পারবে না। প্রশ্ন মতে আমরা চলে আসি। 70 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, যেই লাভটা হয়, কত লাভ হয় আমরা এখানে লিখে ফেলি। যেই লাভ হয়, লাভের পরিমাণ কত? 70 মাইনাস ক, এই পরিমাণই লাভ হয়, ইকুয়াল যে লাভ হয়। ঠিক আছে, যে লাভ হয় 30 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ, তার 3 গুণ ক্ষতি হয়। তার 3 গুণ মানে লাভের 3 গুণ, মানে যেই লাভটা হয়েছে তার 3 গুণ হচ্ছে ক্ষতি হয়েছে। লাভের 3 গুণ ইকুয়াল ক্ষতি, ভালো করে বুঝে নেবেন। তার 3 গুণ ক্ষতি মানে লাভের 3 গুণ সমান হচ্ছে ক্ষতি। তা লাভের 3 গুণ সমান হচ্ছে তার 3 গুণ ক্ষতি হয়, মানে কি লাভের 3 গুণ ক্ষতি হয়। তা লাভ যে আছে, লাভ যেটা মান আছে সেইটা এর 3 গুণ দিব, ইকুয়াল হবে ক্ষতির পরিমাণ। ক্ষতি লাভের 3 গুণ ক্ষতি মানে কি, এই যে লাভ গুণন 3 ইকুয়াল ক্ষতি। লাভ এর 3 গুণ মানে লাভ গুণন 3 ইকুয়াল ক্ষতি। ক্লিয়ার? বুঝছি? লাভের 3 গুণ, লাভ গুণন 3। তাহলে 3 দিয়ে প্রথমে যদি আমি 70 কে গুণ করি, 3 আর 70 গুণ করলে 210, 3 আর ক গুণ করলে হবে 3 ক, ইকুয়াল ক মাইনাস হবে 30। তাহলে এখানে আছে মাইনাস 3 ক, এই ক এই পাশে আসলে হবে মাইনাস ক, ইকুয়াল এই পাশে আসলে মাইনাস 30, এটা এই পাশে আসলে হবে মাইনাস 210। তাহলে মাইনাস 3 ক আর মাইনাস ক মিলে হচ্ছে মাইনাস 4 ক, ইকুয়াল মাইনাস 30 আর মাইনাস 210 মিলে মাইনাস 240। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 4 ক সমান যদি 240 হয় তাহলে ক এর মান হবে 240 ভাগ 4, 4 6 24 মানে হচ্ছে 60 টাকা। তার মানে অ্যান্সার হবে কত টাকা? 60 টাকা। বুঝছি? ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? শুনেন, এই ফিলিংসটা নিতে হবে। যেমন আমি আপনাদেরকে পড়াই, আমি যেমন মনে করতেছি যে আমি আমার সর্বোচ্চ দিচ্ছি, আমি মানে 100 টাকার মানে 1000 টাকার কোর্সকে আমি 20,000 টাকার কোর্সের মতো করে আপনাদেরকে দিচ্ছি। আপনাদের কাছেও মনে হইতে হবে যে আমি অনেক উপকৃত হচ্ছি এবং আমিও অনেক বেশি প্র্যাকটিস করতেছি। আপনার মধ্যেও এই স্যাটিসফ্যাকশন থাকতে হবে। আমাদের দুইজনের স্যাটিসফ্যাকশনের মাধ্যমে এখানে সফলতা আসবে। নিজেদের মনের মধ্যে যখন স্যাটিসফ্যাকশন কাজ করে তখন কি হয়, ব্রেইনের নিউরনগুলো অনেক বেশি পরিমাণে কাজ করে। তো আমি কিন্তু পড়িয়ে আমি খুবই খুশি থাকি, আমি কিন্তু খুব মজা পাই যে আপনাদেরকে শিখাচ্ছি, এবং আমি আমার দায়িত্ববোধ থেকে আমার কিন্তু এই খুশিটা আসে যে আমি যা দায়িত্ব নিছি সেই দায়িত্বটা আমি যতটুকু পালন করতে পারি তার চেয়েও দ্বিগুণ 3 গুণ বেশি এফোর্ট দিয়ে আমি চেষ্টা করি যে আমি যাতে করি। তো আপনাদের দায়িত্ব আছে কিছু, আপনাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে নিজে নিজে প্র্যাকটিস করা, আপনাদের নিজেদের মধ্যে জিনিসটা এই ফিলিংস আসা যে না আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতেছি, রেগুলার ক্লাস করা, তাই না? আমরা যদি প্রতিদিন রেগুলার এইভাবে করে যদি ক্লাস করি, যেহেতু সপ্তাহে 5 দিন ক্লাস হয়, আপনাদের 2 দিন, আবার 2 দিনের মধ্যে 1 দিন তো আপনাদের পুরোটা পরীক্ষা নেই আমি, তাহলে মোটামুটি আমার সাথে 7 দিনই আপনারা ইনভলভ আছেন। হ্যাঁ, তো আপনারা যদি এইভাবে করে ট্রাই করেন এবং চেষ্টাটা যদি অব্যাহত থাকে, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফলকাম হবেন। এখানে আমাদের এই যেহেতু আরেকটা নতুন পার্ট 13 এবং 14 নাম্বার, আমি ইচ্ছা করলেই টান দিয়ে 2টা মাত্র পার্ট বাকি আছে। আমি বৃহস্পতিবার যেহেতু আজকে, কালকে আর পরশুদিন, তো আপনাদের তো পরশুদিন পরীক্ষা আছে এটার উপরে, আমি শেষ করতে পারতাম, করবো না, কারণ আমরা চাই সবকিছু ধীরে ধীরে সবগুলা পার্ট পড়ে আমরা যাতে শেষ করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে সেটা আমরা প্রাইভেট গ্রুপে আবার ডিসকাস করবো, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।